হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল স্কুল ম্যাথমেটিক্সে। তো তোমরা যারা ভাই এইচএসসি শিক্ষার্থী আছো, তোমাদের জন্য আমরা বোটানি বইয়ের অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞান বইয়ের নতুন একটা চ্যাপ্টার আজকে শুরু করতে যাচ্ছি। আমরা আজকে পঞ্চম চ্যাপ্টার নিয়ে একটু পড়াশোনা করব। চ্যাপ্টারটার নাম দেখো, শৈবাল ও ছত্রাক। এই চ্যাপ্টারটা আমি একটু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। কারণ এইটা এক্সট্রা সিলেবাসের একটা চ্যাপ্টার। তোমরা হয়তো জানো যে এইচএসসি 21 থেকে 25 ব্যাচ, এই 5টা ব্যাচ শর্ট সিলেবাসে পড়াশোনা করছে। তো সেখানে কিন্তু কোথাও এই চ্যাপ্টারটা উল্লেখ ছিল না। এই জন্য আমরা অনলাইনে এটার খুব ভালো কন্টেন্ট কিন্তু পেয়ে থাকি না। হ্যাঁ, তো আমি চেষ্টা করবো একদম 100% যাতে এই চ্যাপ্টারটাকে পড়াশোনা করা যায়। ওকে, আচ্ছা, তো আজকে আমরা একদম প্রথম লেকচারটা করতে যাচ্ছি। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা শিখবো শৈবাল বলতে আসলে কি বোঝায়, তাই তো? শৈবাল আসলে কি? একটা কথা তোমরা মনে রাখবে ভাইয়া, যে শৈবাল বলতে যা বোঝায় শ্যাওলা বলতে কিন্তু একই জিনিস বোঝাবে, বুঝছো? শৈবাল যেই কথা বোঝাবে শ্যাওলা সেম জিনিসটাকে বোঝায়। মেনলি আমরা কিন্তু শ্যাওলা বলে কিন্তু শৈবালকে চিনে থাকি, তাই না? আর এটাকে আমরা ইংলিশে কি বলি? ইংলিশে বলা হয় অ্যালগি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্ন, ভাই শৈবাল আসলে কি? আমাকে যদি প্রশ্ন করা হয় পরীক্ষায় যে শৈবাল কাকে বলে, তখন আমি কি লিখবো? দেখো, আমরা লিখতে পারি এরকম যে সালোক সংশ্লেষণকারী অভাস্কুলার অপুষ্পক উদ্ভিদ। এভাবে তুমি লিখতে পারো, অপুষ্পক উদ্ভিদ বা অপুষ্পক সমাঙ্গদেহী উদ্ভিদ। হ্যাঁ, অপুষ্পক সমাঙ্গদেহী উদ্ভিদ। তাহলে দেখো তো, আমরা কিন্তু ডেফিনেশনের মধ্যেই, সংজ্ঞার মধ্যেই কিন্তু শৈবালের 4টা বৈশিষ্ট্য পড়ে ফেলছি। সে সালোক সংশ্লেষণ করবে, সে ভাস্কুলার হবে না, তাই না? জাইলেম ফ্লোয়েম নাই তার মাঝে। সে অপুষ্পক হবে, মানে ফুল তৈরি করবে না, এবং সে কিন্তু সমাঙ্গদেহী, রাইট? আচ্ছা, সো এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত পড়াশোনা করব সামনে। তো মোটামুটি তুমি যদি বৈশিষ্ট্য দিয়ে যদি ডেফিনেশনটা লিখে দিতে পারো, তাহলে কিন্তু এনাফ। তুমি যদি তোমার বইয়ের ডেফিনেশনটা খেয়াল করো, সেটা কিন্তু আরেকটু লেন্দি, তাই না? সেখানে আরো কিছু আলোচনা করা হয়েছে, বাট আমার মনে হয় যে পরীক্ষার জন্য একটু ডেফিনেশন লেখাটাই যথেষ্ট। আচ্ছা, এখানে একটু দেখো তো, লাস্টে একটা কথা আমি উল্লেখ করলাম, সেটা কি? সেটা উদ্ভিদ। তার মানে শৈবালকে কিন্তু আমরা উদ্ভিদ, গাছপালার সাথে তুলনা করতে পারি। বুঝতে পারছো? আগে কিন্তু আমরা শৈবালকে গাছপালার সাথে তুলনা করতাম। হ্যাঁ, গাছপালা যেমন উদ্ভিদ, শৈবালও তেমন কিন্তু একটা উদ্ভিদ। পরবর্তীতে আমরা মার্গুলিসের ক্লাসিফিকেশন দেখছি, এটা আমরা একটু পরে পড়বো। ওকে, ঠিক আছে। এবার আসো, শৈবালকে আমরা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলি অ্যালগোলজি। ওকে, শৈবাল নিয়ে স্টাডি, শৈবাল নিয়ে যে আলোচনাটা হয়, বা তুমি বলতে পারো শৈবাল নিয়ে যে গবেষণাটা হয়, বুঝছো? তাহলে শৈবাল নিয়ে আলোচনা বা শৈবাল নিয়ে গবেষণা, এটাকে আমরা কি বলতেছি? শৈবাল বিদ্যা। ওকে, ইংলিশে বললে কি হবে? অ্যালগি থেকে আসলো কি? অ্যালগোলজি। বাট অ্যালগোলজি হিসেবে এটাকে আমরা কমনলি চিনে থাকি না, বুঝছো? কমনলি এটাকে কি বলা হয়? ফাইকোলজি। ওকে, ফাইকোলজি আমরা কমনলি বলে থাকি। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ভাই অ্যালগোলজি কোত্থেকে আসছে? অ্যালগি শব্দ থেকে, তাই না? ফাইকোলজি কোত্থেকে আসছে আমি কেমনে বুঝবো? তো দেখো, ফাইকোলজি শব্দটা মেনলি এই ফাইকো পার্ট থেকে আসছে। ফাইকো শব্দটা কোত্থেকে আসলো? আবার গ্রিক ফাইকোস থেকে। গ্রিক একটা শব্দ ফাইকোস, সেখান থেকে আসছে। এই ফাইকোস শব্দটা মানে সিউইড, বুঝছো? সিউইড। সিউইড কিন্তু এক ধরনের সামুদ্রিক শৈবাল। ওকে, সেই সামুদ্রিক শৈবালকে আমরা গ্রিক ভাষায় বলতেছি ফাইকোস, সেখান থেকে কিন্তু ফাইকো শব্দটা চলে আসলো। অর্থাৎ ফাইকো নিয়ে পড়াশোনা ফাইকোলজি, এভাবে বলা যায় না? আচ্ছা, যথেষ্ট। তাহলে আশা করি আমরা একটু পার্ট বুঝতে পারলাম। এবার চলে আসো, আমরা পরবর্তীতে যাই। সেটা কি? সেটা জীব জগতে শৈবালের অবস্থান। আসলে আমরা শৈবালকে কোথায় আলোচনা করতে পারি? এখন দেখো, আমাদের জীব জগতের মধ্যে প্রথমে উদ্ভিদ জগৎটাকেই ক্লাসিফিকেশন করার চেষ্টা করা হয়েছে। বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন সময় কিন্তু উদ্ভিদ জগৎকে তারা ক্লাসিফাই করার চেষ্টা করছেন, বুঝতে পারছো? আচ্ছা, তার মধ্যে একদম প্রখ্যাত বা বলতে পারো একদম বিখ্যাত ক্লাসিফিকেশন প্রাকৃতিক শ্রেণী বিভাগ। ওকে,
সেটা কি হবে বলতো? উদ্ভিদ জগতের প্রাকৃতিক শ্রেণীবিভাগ। এটা কিন্তু অনেক বেশি পপুলার। আচ্ছা, তো এই প্রাকৃতিক শ্রেণীবিভাগটা আসলে কে আলোচনা করলেন? বিজ্ঞানী বেনথাম এবং হুকার, তারা, বুঝছো? তাহলে এইটা মিলে আলোচনা করছেন হচ্ছে বিজ্ঞানী বেনথাম এবং বিজ্ঞানী হুকার। তারা মেইনলি উদ্ভিদটা নিয়ে আলোচনা করছেন, প্রাণী নিয়ে কিন্তু তারা আলোচনা করেন নাই। পরবর্তীতে প্রাণীকে হচ্ছে ক্যারোলাস লিনিয়াস হচ্ছে শ্রেণী বিভক্ত করার চেষ্টা করেন। হ্যাঁ, এগুলো আমরা জুওলজি চ্যাপ্টার 1-এ পড়বো, সমস্যা নেই। তো তাদের মতে উদ্ভিদকে আমরা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি, বুঝছো? উদ্ভিদকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যারা ফুল তৈরি করতে পারে, আর একটা হচ্ছে যারা ফুল তৈরি করতে পারে না। যারা হচ্ছে ফুল তৈরি করতে পারে না তাদেরকে আমরা কি বলি? ক্রিপ্টোগ্যামিয়া, বুঝছো? তাদেরকে আমরা বলবো হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া। তাহলে ক্রিপ্টোগ্যামিয়া মানে কি? অপুষ্পক উদ্ভিদ। আর যারা হচ্ছে ফুল তৈরি করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে ফ্যানেরোগ্যামিয়া। হ্যাঁ, তাদেরকে আর বাংলায় কি বলা যায়? সপুষ্পক উদ্ভিদ, অর্থাৎ যারা পুষ্প বা ফুল তৈরি করতে পারে। একদম সোজা ব্যাখ্যা কিন্তু, হ্যাঁ, সহজ কথা। আচ্ছা, এবার আসো, এই যে আমরা ক্রিপ্টোগ্যামিয়া বললাম, এই ক্রিপ্টোগ্যামিয়াকে আবার দুই ভাগে ভাগ করা যায়, বুঝছো? একটাকে আমরা বলতে পারি হচ্ছে আদি ক্রিপ্টোগ্যামিয়া বা লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া। ওকে, লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া। আর এটা হচ্ছে উন্নত ক্রিপ্টোগ্যামিয়া বা হায়ার ক্রিপ্টোগ্যামিয়া। ওকে, তাহলে লোয়ার এবং হায়ার, ঠিক আছে। ফ্যানেরোগ্যামিয়ার মধ্যে কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ আছে, বাট সেটা নিয়ে আমরা আপাতত আলোচনা করতেছি না। জাস্ট আমি তোমাকে সংক্ষেপে বলতেছি যে ফ্যানেরোগ্যামিয়া বা সপুষ্পক উদ্ভিদগুলোকেও কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। ওকে, একটা হচ্ছে আমাদের কি বলো এটাকে, জিমনোস্পার্ম বা নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। ওকে, অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী উদ্ভিদ। আচ্ছা, এগুলো নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব চ্যাপ্টার 7-এ, বুঝছো? এই আবৃতবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একবীজপত্রী, দ্বিবীজপত্রী। সেগুলো আমাদের কনসার্নের বিষয় না এখন। আমরা মেইনলি এখন এই জায়গায় ফোকাস করতে চাচ্ছি। ওকে, তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমরা আর কি পড়তে পারি। এই যে আমি বললাম না, লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া, এদের কিন্তু আরেকটা নাম আছে। আরেকটা কি নামে ডাকতে পারি এদেরকে? আমরা বলতে পারি হচ্ছে থ্যালোফাইটা, বুঝছো? থ্যালোফাইটা। ওকে, এই থ্যালোফাইটার মধ্যে দুইটা উদ্ভিদ শ্রেণী আছে। একটাকে আমরা বলি হচ্ছে অ্যালগি বা শৈবাল। অ্যালগি বা শৈবাল। আর এটা হচ্ছে ফানজাই বা ছত্রাক। তাহলে বুঝতে পারলাম লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া যে কথা, থ্যালোফাইটা একই কথা। থ্যালোফাইটার মধ্যে অ্যালগি আছে এবং হচ্ছে ফানজাই আছে। হায়ার ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে কে কে আছে? এটার মধ্যে কিন্তু দুইটা উদ্ভিদ শ্রেণী আছে। একটা হচ্ছে ব্রায়োফাইটা বা মসবর্গীয় উদ্ভিদ, আর এটা হচ্ছে টেরিডোফাইটা বা ফার্নবর্গীয় উদ্ভিদ। ঠিক আছে, এটা নিয়ে আমরা চ্যাপ্টার 6-এ আলোচনা করব। তাহলে দেখছো তো চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো হয়েছে? দেখো চ্যাপ্টারগুলো কিভাবে সাজানো হয়েছে। এই শৈবাল এবং ছত্রাক এটা নিয়ে আলোচনা করা হয়েছে চ্যাপ্টার 5-এ। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এটা নিয়ে আলোচনা করা হলো চ্যাপ্টার 6-এ। নগ্নবীজী, আবৃতবীজী এগুলো নিয়ে আলোচনা করা হলো চ্যাপ্টার 7-এ। ওকে, এখন কিন্তু আমরা চ্যাপ্টার 5 আছি। সিরিয়াল বাই কিন্তু আমরা এগুলা পড়ে যাব।
ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম। তাহলে বলো শৈবাল আসলে কোথায় আছে? শৈবাল আছে হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া অর্থাৎ অপুষ্পক উদ্ভিদ এই শ্রেণী বিভাগের মধ্যে থ্যালোফাইটার মধ্যে, বুঝছো? তার মানে তাকে আমরা কিন্তু ক্রিপ্টোগ্যামস বলতে পারি, এবং তার মধ্যে আর কি বলতে পারি বলতো? থ্যালোফাইটস কিন্তু বলতে পারি। এগুলো কিন্তু দেখো আমি ডেফিনেশনে দেখছিলাম যে কি হয় বলতো, এরা হচ্ছে অপুষ্পক হয়, মানে ক্রিপ্টোগ্যামস হয়, ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। আর কি হয় দেখো তো, সমাঙ্গদেহী হয়। ওকে, এখন সমাঙ্গদেহী বলতে কি বোঝায় আমরা সামনে এক্সপ্লেন করব। যেসব উদ্ভিদকে আমরা সত্যিকার অর্থে মূল, কাণ্ড বা পাতায় বিভক্ত করতে পারি না, যাদের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে একই রকম দেখতে, সম, রাইট? তাহলে সম অঙ্গ হয়ে গেল সমাঙ্গ। ওকে, তো যারা হচ্ছে সমাঙ্গদেহী তারাই কিন্তু আলটিমেটলি এই থ্যালোফাইটার মধ্যে অন্তর্ভুক্ত। তার মানে শৈবালকে আমরা কি বলতে পারি? থ্যালোফাইটও কিন্তু বলতে পারি, বলা যায় না? তার মানে আমি কিন্তু অপুষ্পক হওয়ার জন্য শৈবালকে বলতে পারি হচ্ছে ক্রিপ্টোগ্যাম, ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামস। আর সমাঙ্গদেহী হওয়ার জন্য শৈবালকে আমরা বলতে পারি হচ্ছে থ্যালোফাইটস। কথাই তাহলে বুঝতে পারছো না? ক্লিয়ার? আশা করি আমি তোমাদের এই ডেফিনেশনটা এবং এই ব্যাখ্যাগুলো বুঝাইতে পারলাম। দেখো এইগুলা কিন্তু আমাদের চ্যাপ্টার 5 এর শুরু আলোচনা দিকে নাই। এই জিনিসটা এটা কোথায় আছে? তোমাদের বই শুরুতে, হ্যাঁ, আবুল হাসান বইয়ের শুরুতে কিছু সবুজ কালারের পাতা আছে, উপক্রমণিকা যেটাকে বলা হয়, ওইখানে কিন্তু এই আলোচনাগুলো আছে। আমি তোমাকে একটু রিলেভেন্ট টপিকের সাথে কোরিলেট করাই দিলাম। বুঝতে পারছো বিষয়টা? এখানে কিন্তু আরো ক্লাসিফিকেশন আছে, বাট এগুলো তুমি 9-10 এ পড়ছো বলে আমি সেগুলো হচ্ছে একটু স্কিপ করছি, বুঝছো? সেই ক্লাসিফিকেশনটা কি? সেটা হচ্ছে হুইটেকার এবং মার্গুলিস। আচ্ছা আমি তোমাকে পড়াই দিই, সমস্যা নেই। সেটা হচ্ছে হুইটেকার এবং মার্গুলিসের ক্লাসিফিকেশন। সো বিজ্ঞানী হুইটেকার তিনি কি করলেন? তিনি হচ্ছে জীবজগৎকে, আর এইচ হুইটেকার তিনি কি করলেন? তিনি জীবজগৎকে 5টা ভাগে ভাগ করে ফেললেন এবং ভাগগুলোকে তিনি রাজ্য বলা শুরু করলেন। ওকে, এই 5টা ভাগ কি বলতো? 9-10 এগুলো পড়ছো। প্রথমটা হচ্ছে আমাদের রাজ্য 1, যেটাকে আমরা বলি মনেরা। পরেরটা হচ্ছে রাজ্য 2, যেটাকে আমরা বলি প্রোটিস্টা। দেন আমরা বলবো হচ্ছে রাজ্য 3, সেটাকে আমরা বলি হচ্ছে ফানজাই। তারপর দেখো লাস্টে বলবো হচ্ছে আমরা প্লান্টি, মানে 4 নম্বরে বলবো প্লান্টি, এবং 5 নম্বরে হচ্ছে অ্যানিমেলিয়া। এই অ্যানিমেলের মধ্যে সকল প্রাণী অন্তর্ভুক্ত আমরা সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টারে অ্যানিমেলিয়াটা কিন্তু বিস্তারিত পড়ি, তাই না? তো এখন কিন্তু আমরা কোথায় আছি? আমরা কিন্তু এই রিজিয়ন আছে, তাই তো? আমরা যখন চ্যাপ্টার 4 পড়ছিলাম সেখানে কিন্তু আমরা ব্যাকটেরিয়া এবং অন্যান্য এককোষী জীব নিয়ে পড়াশোনা করছিলাম। ব্যাকটেরিয়া কিন্তু এখানে অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে আমরা দেখছো আমরা কিন্তু একটা ক্রোনোলজি অনুযায়ী আগাচ্ছি, একটা সিরিয়াল অনুযায়ী আগাচ্ছি। এই যে মনেরা, এটার মধ্যে মেইনলি থাকে কি জানো? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এবং মাইকোপ্লাজমা। এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব কিন্তু এখানে অন্তর্ভুক্ত। এখানে কিন্তু ভাইরাস নাই, ভাইরাস হচ্ছে অকোষীয়, ভাইরাস এদের বাহিরে, ভাইরাসকে আমি এদের মধ্যে চিন্তাই করব না। সো ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা এরা কিন্তু মনেরা রাজ্যভুক্ত, রাইট? আর বাকি সবাই হচ্ছে ওইদিকে। এটা নিয়ে আমরা চ্যাপ্টার 4-এ কিন্তু আলোচনা করে ফেলছি। আচ্ছা, এবার আসো, এরপরে আরেকজন সায়েন্টিস্ট আসলেন যার নাম হচ্ছে বিজ্ঞানী মার্গুলিস, হ্যাঁ, যার নাম হচ্ছে লিন মার্গুলিস। লিন মার্গুলিস তিনি কি করলেন? তিনি এই জিনিসটা কিন্তু সমর্থন করলেন যে না, 5টা ভাগে ভাগ করা গেছে, ভেরি গুড, বাট আমি কোষের গঠনের উপর ভিত্তি করে এটাকে আবার 2টা ভাগে ভাগ করে নিতে পারি। আমি কি করতে পারি? আমি এই যে মনেরা লিখলাম, এই মনেরাকে আমি বলতে পারি হচ্ছে প্রোক্যারিওটা, এবং বাকি জীবগুলোকে আমি বলতে পারি হচ্ছে ইউক্যারিওটা। কেন? কারণ মনেরা যে জীবগুলো আছে এরা হচ্ছে মেইনলি আদিকোষী, আর বাকি সবাই এখানে প্রকৃত কোষী। ওকে, আমার কথাই বুঝতে পারছো? তার মানে তিনি এসে মেইনলি প্রথমেই কোষের ভিত্তিতে শ্রেণী বিভাগ করলেন। এই শ্রেণী বিভাগগুলোকে আমরা সুপার কিংডম বলি। তিনি কি বললেন? তিনি বললেন হচ্ছে সকল জীবগুলো হচ্ছে 2টা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, একটা হচ্ছে সুপার কিংডম 1 এবং বাকিগুলো হচ্ছে সুপার কিংডম 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এর কোষগুলো হয় আদি প্রকৃতির, তাই না? অর্থাৎ প্রোক্যারিওটিক সেল। এজন্য সুপার কিংডম 1 কে আমরা বলি হচ্ছে প্রোক্যারিওটা। ওকে,
ক্যারিওটা। বাকি সবগুলা রাজ্যের জীবগুলা হয় উন্নত কোষধারী বা প্রকৃত কোষধারী, তাই এদেরকে আমরা বলি হচ্ছে ইউক্যারিওটা। ঠিক আছে, রাইট? এগুলো 9-10 থেকে তোমাদের পড়া উচিত। এবং তিনি এখানে আরেকটা এডিটিং করলেন। হ্যাঁ, এই প্রোটিস্টাকে তিনি কি বললেন? তিনি প্রোটিস্টাকে বললেন হচ্ছে প্রোটোপ্টিস্টা। ওকে, প্রোটোপ্টিস্টা। কেন ভাই, দুটো কি সেম? আসলে দুইটা কিন্তু সমার্থক না। তোমাদের বই আসলে লেখা কি শৈবাল আসলে প্রোটিস্টা বা প্রোটোপ্টিস্টার অন্তর্ভুক্ত। তাহলে মনে হইতে পারে প্রোটিস্টা আর প্রোটোপ্টিস্টা মনে হয় সেম। আসলে না, দুইটা কিন্তু সেম না। কি পার্থক্য? হুইটেকার বলছিলেন প্রোটিস্টার মধ্যে যারা আছে সবাই এক কোষী, সবাই এখানে এক কোষী। বাট পরবর্তীতে বিজ্ঞানী মার্গুলিস বললেন যে না, প্রোটিস্টার মধ্যে সবাই এক কোষী না। হ্যাঁ, এখানে এক কোষী জীব আছে, বাট এর সাথে কিন্তু বিভিন্ন বহুকোষীয় জীবও কিন্তু আমি এর অন্তর্ভুক্ত করতে পারি। সো বলতে পারো আগে যারা প্রোটিস্টা ছিল তারা সবাই এক কোষী, তার সাথে কিছু বহুকোষী জীব অ্যাড হয়ে তৈরি হলো নতুন একটা রাজ্য, যাকে আমরা প্রোটোপ্টিস্টা বলতে পারি। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, এই প্রোটোপ্টিস্টাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রোটোজোয়া আর একটা হচ্ছে ক্রোমিস্টা। হ্যাঁ, একটা হচ্ছে প্রোটোজোয়া। প্রোটোজোয়া সবাই হচ্ছে এখানে এক কোষী হবে। বিভিন্ন প্যারাসাইট, যেমন ধর হচ্ছে আমাদের প্লাজমোডিয়াম, আমরা পড়ছি না ম্যালেরিয়ার মধ্যে চ্যাপ্টার 4-এ, বুঝছো? তার মানে আমরা কিন্তু মোটামুটি এই পর্যন্ত আলোচনা কিন্তু চ্যাপ্টার 4-এ করে ফেলছি। আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্রোমিস্টা। এই ক্রোমিস্টার মধ্যে আলটিমেটলি আমরা শৈবালগুলোকে পেয়ে থাকি, বুঝছো? এটার মধ্যে মেইনলি আমাদের শৈবালগুলো আছে। ঠিক আছে, তাহলে শৈবাল কোথায় আসলো? এখান থেকে আসলো। হ্যাঁ, তাহলে এখন আমরা আলটিমেটলি এখান থেকে আলোচনাটা শুরু করতেছি। আমাদের এই চ্যাপ্টার আলোচনা হচ্ছে এটা ডান সাইড থেকে, হ্যাঁ, এটা এদিক থেকে। তারপর দেখো ফানজাই, এটা নিয়ে আমাদের এই চ্যাপ্টার আলোচনা আছে। আর আমাদের এই বইটা তো প্ল্যান্টি নিয়ে, তাই না? তার মানে এর থেকে পরবর্তীতে চ্যাপ্টার 6 থেকে যত আলোচনা আছে সেটা কিন্তু প্ল্যান্টির মধ্যে আছে, বুঝছো? আচ্ছা, তুমি চাইলে প্ল্যান্টিকেও বিভিন্ন ভাগে ভাগ করতে পারো, ওইগুলো আমরা এখন আর দেখতেছি না, সমস্যা নেই, আমরা জাস্ট একটু বিষয়টা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি আমরা ভাইয়া শৈবাল আসলে কোথায় আছে সেটা বুঝলাম। একটা হচ্ছে আমাদের বেনথাম হুকার মতে শৈবাল হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যে, লোয়ার ক্রিপ্টোগ্যামিয়া অর্থাৎ থ্যালোফাইটার মধ্যে আছে। আর আমাদের হুইটেকার বা মার্গুলিসের মতে শৈবাল কোথায় আছে বলতো? সুপার কিংডমের মধ্যে। সে আছে হচ্ছে ইউক্যারিওটা সুপার কিংডমে, এবং তার মধ্যে অন্তর্ভুক্ত প্রোটোপ্টিস্টা রাজ্যের মধ্যে আছে। ওকে, প্রোটোপ্টিস্টা রাজ্যের মধ্যে ক্রোমিস্টা বিভাগের মধ্যে আমরা শৈবালকে আলোচনা করতে পারি। তো আশা করি ভাইয়া তোমরা শৈবাল কোথায় আছে সেটা একটা মোটামুটি আইডিয়া পাইছো। এবার আসো ভাইয়া বিভিন্ন ধরনের শৈবাল আমরা একটু দেখে নিই। হ্যাঁ, মেনলি শৈবালকে কিন্তু আমরা বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি। এখানে মেনলি আমরা লোকেশন অনুযায়ী শৈবালকে ক্লাসিফাই করব। লোকেশন অনুযায়ী শৈবাল কোথায় কিরকম পাওয়া যায় সেটা দেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আসলে আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করি শৈবাল কোথায় কিরকম পাওয়া যেতে পারে। প্রথমে আমরা চিন্তা করব হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। হ্যাঁ, ফাইটোপ্লাঙ্কটন। ওকে, আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, একটু মাথায় রাখো যে এখানে আমরা যত বেশি ওয়ার্ডকে ডাইসেক্ট করে পড়তে পারবো তত কিন্তু আমাদের জন্য ইজি হবে, তাই না? মনে রাখবো, বায়োলজি সহজে পারার জন্য কি করতে হবে? ওয়ার্ড ডাইসেকশনটা খুব ভালো করে শিখতে হবে। এখন দেখো ফাইটোপ্লাঙ্কটন কিন্তু দুইটা শব্দ নিয়ে তৈরি হলো, একটা হচ্ছে শুরুতে ফাইটো আর একটা হচ্ছে শেষের প্লাঙ্কটন। মনে রাখবো, প্লাঙ্কটন মানে অলওয়েজ কিছু ভাসমান ক্ষুদ্র জীবকে বোঝাবে। ওকে, কি বোঝাবে বলতো? ভাসমান ক্ষুদ্র জীব, অর্থাৎ যাদেরকে আমরা মিলি জলজ বাস্তুতন্ত্রে খুঁজে পেয়ে থাকি, পানির মধ্যে ভাসমান অবস্থায় খুঁজে পেয়ে থাকি। আর এই ফাইটো মানে কি বোঝাবে? ফাইটো মানে বোঝা হচ্ছে উদ্ভিদ। তাহলে একটা কথা ভাই তোমরা একটু ভালো করে মাথায় রাখবা, ফাইটো মানে উদ্ভিদ আর ফাইকো মানে হচ্ছে শৈবাল। কি বললাম? ফাইটো টি উদ্ভিদ, ফাইকো সি শৈবাল। তার মানে আমাদের কথাটা একসাথে করো তো, ভাসমান ক্ষুদ্র উদ্ভিদকে আমরা কি বলতে পারি? ফাইটোপ্লাঙ্কটন বলতে পারি না, রাইট? এখন কিন্তু বিষয়টা খুবই ইজি হয়ে গেছে। ভাসমান, হ্যাঁ, জলজ পরিবেশে ভাসমান ক্ষুদ্র উদ্ভিদ হচ্ছে আমাদের ফাইটোপ্লাঙ্কটন। আচ্ছা, এরপর আসো পরেরটা, সেটা কি? সেটা হচ্ছে বেন্থিক শৈবাল। বেন্থিক শৈবাল। আচ্ছা, দেখো এখানে বেন্থিক শব্দটা মেনলি বেন্থাস থেকে আসছে, যেটা দিয়ে কি বোঝা জানো? যেটা দিয়ে মেনলি বোঝায় হচ্ছে রিভার বেড। ওকে, এটা দিয়ে কি বোঝাবে?
রিভার বেড। এখন আসলে রিভার বেড বলতে কি বোঝায় তুমি যদি একটু চিন্তা করো, আমাদের যত রকমের নদী আছে এই নদীর পানির নিচে কিন্তু একটা সফট মাটি থাকে না, পলি মাটি। এই পলি মাটির অঞ্চলটাকে আমরা কি বলতেছি? রিভার বেড বলতেছি। অর্থাৎ যেসব শৈবাল হচ্ছে এই পানির নিচে যে সফট মাটিটা পাওয়া যায় সেই মাটিতে জন্মায় তারা হচ্ছে বেন্থিক শৈবাল। ওকে, বুঝতে পারছো আমার কথা? অর্থাৎ যারা হচ্ছে বিভিন্ন জলাশয়ের নিচে, শুধু যে নদী হবে এমন কোনো কথা নাই, বিভিন্ন জলাশয় হইতে পারে, পুকুর হইতে পারে, ডোবা হইতে পারে, হ্যাঁ, হাওর বাওর চিল পুকুর যা ইচ্ছা হইতে পারে। তাহলে জলাশয় নিচের মাটিতে, হ্যাঁ, জলাশয়ের পানির নিচের মাটিতে যেসব শৈবাল জন্মায় তারা হচ্ছে আমাদের বেন্থিক শৈবাল। আচ্ছা, গেল। এরপর তুমি আরো আসো, আর কি হইতে পারে বলতো? লিথোফাইট। লিথোফাইট সেম, তুমি এটাও চিন্তা করো, ওয়ার্ড ডিসেকশন করো কিরকম আসে দেখো তো। লিথোফাইট। আচ্ছা দেখো, এখানেও খেয়াল করে দেখো, ফাইট মানে তো আমরা দেখছি উদ্ভিদ, ওকে। আর লিথো মানে কি জানো? লিথো মানে হচ্ছে পাথর। অর্থাৎ যেসব উদ্ভিদ হচ্ছে পাথরের গায়ে জন্মায়, তাই তো? কি বললাম? যেসব উদ্ভিদ পাথরের গায়ে গায়ে জন্মায় তারাই হচ্ছে লিথোফাইট। ভেরি ইজি। এবার চলে আসো পরের গুলা। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমাদের এন্ডোফাইট। হ্যাঁ, এন্ডোফাইট। আচ্ছা, আমাকে কি বলতে পারবা এন্ডো মানে কি বোঝায়? এন্ডো মানে বোঝায় কি? কোষের ভেতরে আছে, এরকম, তাই না? এন্ডো শব্দটা মানে হচ্ছে কোষের ভেতর। কোষের ভেতরে যা আছে সেটাই হচ্ছে এন্ডো। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষের ভিতরে জালিকাকার গঠন। তার মানে আমি বুঝতে পারতেছি যেসব শৈবাল হচ্ছে অন্য কোনো উন্নত জীবের কোষের ভেতরে অবস্থান করে তারাই হচ্ছে এন্ডোফাইট, তাই না? কোষের ভেতরে যে হচ্ছে শৈবাল বসবাস করতেছে। বুঝতে পারছো আমার কথাটা? আচ্ছা, এরপর হচ্ছে লাস্ট একটা, সেটা কি? এপিফাইট। এপিফাইট। ওকে, তাহলে বলতে পারবো এখন এপি মানে কি বলতো? তুমি বলতে পারো ভাই এন্ডো মানে তো ভেতরে, তাহলে এপি মানে বাইরে। কথাটা কিছু এক্সটেন্ডে ঠিক আছে, হ্যাঁ, এপি মানে কিন্তু বাহিরে। কিন্তু আমি যদি তোমাকে বলি এন্ডো মানে ভেতরে, ওকে, এক্সো মানে হচ্ছে বাহিরে, তখন বিষয়টা কিরকম হইলো? এপি মানেও বাইরে, এক্সো মানেও কিন্তু বাহিরে। মনে রাখবো এপি মানে বাহিরে, বাট কার বাহিরে বলতো? উদ্ভিদের গায়ের বাহিরে আছে, এরকম বুঝায়, বুঝছো? যেমন আমি তোমাকে বলি, এই ধরো আমার একটা উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের গায়ের সাথে যদি কোনো শৈবাল লেগে থাকে বা কোনো একটা স্ট্রাকচার লেগে থাকে সেটাকে আমরা বলবো হচ্ছে এপি। আর সে যদি কোষের বাইরে থাকে বাট তার গায়ের উপর লেগে নেই, হ্যাঁ, এরকম কোষের বাইরে আছে বাট তার গায়ের উপর লেগে নেই, এটাকে আমরা বলবো হচ্ছে এক্সো। কথা কি বুঝতে পারছো? তার মানে আমি বুঝতে পারতেছি এটাকে কিন্তু আমরা এপিফাইট বলতেছি, এক্সোফাইট কিন্তু বলতেছি না। তার মানে কি? এরা হচ্ছে অন্য কোনো শৈবালের গায়ে লেগে থাকে, তাই তো? এরকম বিষয়টা। তাহলে এটা ভেবে কি? অন্য কোনো শৈবালের গায়ে লেগে থাকে। ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অন্য শৈবালের গায়ে যেসব শৈবাল জন্মায় সেই জন্মানো শৈবালগুলোকে আমরা এপিফাইট বলতে পারি। ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি এটা ক্লিয়ার। পরেরটা আসো, দেখো শৈবালের বৈশিষ্ট্য। এখানে আমরা কি করব? একই সাথে শৈবাল এবং ছত্রাক দুইটাই পড়ে ফেলবো, হ্যাঁ, যার ফলে কি হবে? আমাদের দুইটা পড়া একসাথে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, বুঝছো? আমরা যখন হচ্ছে পরবর্তীতে ছত্রাক নিয়ে পড়াশোনা করব সেখানে আমাদের আলাদা করে আর কিছু পড়াশোনা করা লাগবে না। আমরা এখান থেকে শৈবাল এবং ছত্রাক একসাথে পড়ে ফেললেই এনাফ। ওকে, আচ্ছা, আসো তাহলে আমরা দেখি কি কি আছে। শৈবালের মধ্যে আমরা প্রথমেই পড়তে পারি হচ্ছে শৈবালগুলো কি করে? শালক সংশ্লেষণ করতে পারে। ওকে, শালক সংশ্লেষণ করে। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আর ছত্রাকের মধ্যে তাহলে কি হবে? কথাটা শালক সংশ্লেষণ করবে না, তাই তো? এখন বলো শৈবাল কেন শালক সংশ্লেষণ করে? কারণ নিশ্চয়ই শৈবালের মধ্যে কি থাকে? ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ভিতরে ক্লোরোফিল আছে যারা হচ্ছে সূর্যের আলোকে খুব সুন্দর করে শোষণ করতে পারে। এই জন্যই শৈবাল হচ্ছে শালক সংশ্লেষণ করবে, ছত্রাক কিন্তু শালক সংশ্লেষণ করতে পারবে না, কারণ ছত্রাকে ক্লোরোপ্লাস্ট নাই। ভেরি ইজি।
আচ্ছা, এবার আমাকে বলো, যারা সালোক সংশ্লেষণ করে তারা কি হয়? স্বভোজী হয়, তাই তো? অর্থাৎ ভোজনের জন্য, খাবারের জন্য সে অন্য কারোর উপর কিন্তু ডিপেন্ডেন্ট না। রাইট? যাদেরকে আমরা কি বলতে পারি? অটোট্রফও কিন্তু বলতে পারি, অটোট্রফ। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? নিশ্চয়ই এটা স্বভোজী হবে না, সালোক সংশ্লেষণ তো করতে পারতেছে না। ও কি হবে বলতো? পরভোজী হবে। পরভোজী হবে, রাইট? এটাকে আমরা হেটারোট্রফ বলতে পারি। আচ্ছা, এখন পরভোজী জীবগুলো কিন্তু বিভিন্ন রকমের হয়। আমি দেখতে পারি শৈবাল এখানে 3 রকমের পরভোজী আকারে থাকে, বুঝছো? 3 রকমের পরভোজী আকারে সে অবস্থান করে। কোন সেই 3 রকম? একটা হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিক লাইফস্টাইল বলতে পারো, প্যারাসাইট তুমি বলতে পারো। একটা হচ্ছে মৃতজীবী বা স্যাপ্রোফাইটিক, আর একটা হচ্ছে মিথজীবী বা সিম্বায়োটিক। হ্যাঁ, মানে বিষয়টা কি দাঁড়ালো? পরজীবী পরভোজিতে হচ্ছে 3 রকমের হয়। হ্যাঁ, পরভোজী বৈশিষ্ট্য 3 রকমের হয়: পরজীবী, মৃতজীবী, মিথজীবী। ওকে, এগুলো নিয়ে কিন্তু আমরা ছত্রাকের মধ্যে বিস্তারিত আলোচনা করব। আপাতত জাস্ট তুমি এগুলো শেখো। আচ্ছা, এরপর হচ্ছে কোথায় জন্মায়, তাই তো? এটা হচ্ছে কোথায় জন্মাবে। শৈবাল কিন্তু অলওয়েজ হচ্ছে সূর্যের আলো আছে এমন জায়গায় জন্মায়। শৈবাল কখনো হচ্ছে অন্ধকারে জন্মাইতে পারে না। কেন? কারণ শৈবালের তো ভাই সালোক সংশ্লেষণ করা লাগবে। সালোক সংশ্লেষণ করার জন্য তো সূর্যের আলো দরকার, তাই না? তো সূর্যের আলো ছাড়া সে কিভাবে জন্মাবে, রাইট? অর্থাৎ সে হচ্ছে সূর্যের আলো ছাড়া বাঁচতে পারে না। সূর্যের আলো ছাড়া বাঁচে না। ওকে, তার মানে সূর্যের আলো আছে এমন জায়গায় কিন্তু সে তৈরি হবে। ছত্রাকের ক্ষেত্রে বিষয়টা কি হবে? পুরোপুরি উল্টা হবে। তার তো সূর্যের আলোর প্রয়োজন নেই। তার মানে সে হচ্ছে ধরো ঘন ছায়াযুক্ত অঞ্চলে, ঘন ছায়াযুক্ত অঞ্চলে জন্মায়, অথবা ধরো হচ্ছে অন্ধকার আছে এমন জায়গায় জন্মাবে। হ্যাঁ, অন্ধকারাচ্ছন্ন। হ্যাঁ, রাইট? এমন জায়গায় সে হচ্ছে জন্মাইতে পারে। আর কোন কোন জায়গায় জন্মাইতে পারে? সে কিন্তু ধরো হচ্ছে জলীয় পরিবেশও কিন্তু জন্মাইতে পারে, বা আর্দ্র পরিবেশও কিন্তু জন্মাইতে পারে। হ্যাঁ, ওকে, ইজ ইট ক্লিয়ার? আশা করি একটু পার্ট তোমরা বুঝলা। হ্যাঁ, ওরা জলীয় পরিবেশে জন্মায়, ওকে, বাট দেখো ছত্রাকও কিন্তু জন্মাইতে পারে। ছত্রাক সরাসরি পানিতে কিন্তু জন্মায় না, সে মাটিতেই জন্মায়। বাট যেই মাটিতে তোমার আর্দ্র পরিবেশটা বজায় থাকে, একটু ভেজা ভেজা মাটি হয়, সেটা ওরা বেশি প্রেফার করে। ওকে, চলো আরো বৈশিষ্ট্য দেখি আমরা। আচ্ছা, এখন দেখো, আমি যদি কোষীয় বিন্যাস নিয়ে চিন্তা করে দেখি, শৈবালগুলো কি হয়? ইউক্যারিওটিক হয়, তাই তো? সুকেন্দ্রিক হয়। কারণ আমরা দেখছি একটু আগে, ওরা কিন্তু ইউক্যারিওটা সুপার কিংডমের মধ্যে অন্তর্ভুক্ত, তাই তো? সুকেন্দ্রিক। এখন দেখো, সুকেন্দ্রিকের মধ্যে কিন্তু সে এককোষী জীবও হইতে পারে অথবা বহুকোষী জীবও কিন্তু হইতে পারে। হ্যাঁ, এককোষী হইতে পারে বা বহুকোষী জীবও কিন্তু সে হইতে পারে। তাহলে মনে রাখবো, আদিকোষ অলওয়েজ এককোষী হয়, প্রকৃত কোষ কিন্তু এককোষী বা বহুকোষী 2 রকমের হইতে পারে। ওকে, এই কথাটা তোমরা একটু মাথায় রাখো। শৈবালের জন্য কিন্তু বিষয়টা সেম। এখানেও কিন্তু এককোষী এবং বহুকোষী হওয়া সম্ভব, তাই না? তাহলে তো মিলে গেল। আচ্ছা, এখানে কি কোনো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এখানে কিন্তু একটু পার্থক্য আছে। কিরকম? বেশিরভাগ শৈবালে হয় এককোষী, বুঝছো? এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই পাওয়া যায়। বহুকোষী শৈবাল কিন্তু আছে। হ্যাঁ, আমরা বহুকোষী শৈবাল কিন্তু বিস্তারিত পড়বো, একটা ইউলোথ্রিক্স আসবে। ছত্রাকের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে বহুকোষী পাবো। হ্যাঁ, বেশিরভাগই হচ্ছে বহুকোষী থাকে। এককোষী ছত্রাকও হওয়া সম্ভব, বাট বেশিরভাগই কি হয়? বহুকোষী হয়। কথা ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এরপর আসো, এরা কিন্তু এদের মধ্যে কি থাকবে না বলতো? কোনো ভাস্কুলার টিস্যু থাকবে না, তাই না? অভাস্কুলার হয়, ভাস্কুলার টিস্যু নেই, শৈবালের মধ্যেও নেই, এবং দেখো এটা কিন্তু ছত্রাকের মধ্যেও নেই। তার মানে দুইটার মধ্যে যে সবকিছু হচ্ছে অমিল অমিল থাকবে এরকম না। সবকিছু যে অমিল থাকবে এমন না, কিছু মিলও কিন্তু আছে। যেমন ওরাও কিন্তু অপুষ্পক, ফুল তৈরি করে না, ওরাও কিন্তু অপুষ্পক হয়। ওদের ভাস্কুলার টিস্যু নাই, ওদের কিন্তু কোনো ভাস্কুলার টিস্যু হয় না, তাই তো? আচ্ছা, আমরা যে ক্লাসিফিকেশনটা দেখছিলাম সেখানে কিন্তু আমরা বুঝলাম
দুইজন এমন আছে যাদের হচ্ছে ভাস্কুলার টিস্যু নাই, বুঝছো? অ্যালগির নাই আর ফানজাইয়ের নাই। এখানে দেখো তো এই যে ব্রায়োফাইটা, ওরও কিন্তু ভাস্কুলার টিস্যু নাই, বুঝতে পারছো? তাও আমি সেটাকে হায়ার ক্রিপ্টোগ্যামিয়ার মধ্যেই উল্লেখ করতেছি। তাহলে এখানে কিন্তু তিনজন এমন আছে যাদের কিন্তু ভাস্কুলার টিস্যু নাই। ওকে, শৈবাল, ছত্রাক এবং ব্রায়োফাইটা। এদের মধ্যে আরেকটা মিলও আছে। সেই মিলটা কি? এরা সবাই হচ্ছে সমাঙ্গদেহী হয়। তার মানে কি, মূল কাণ্ড পাতা এদের বিভক্ত করা যাবে না। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? তার শৈবাল ছত্রাকের মধ্যে তুমি আরেকটা কথা পড়তে পারো, সেটা কি, এরা সবাই কি হয়? সমাঙ্গদেহী হয়। এটাও সমাঙ্গদেহী হবে, আবার ছত্রাকও কিন্তু সমাঙ্গদেহী হবে। তো সমাঙ্গদেহী মানে কি? সত্যিকার অর্থে মূল কাণ্ড বা পাতায় ভাগ করা যাবে না। হ্যাঁ, ওকে, এই বৈশিষ্ট্য কিন্তু এখানেও মিল আছে, আবার ব্রায়োফাইটার মধ্যে কিন্তু মিল আছে। তাহলে মনে রাখো, শৈবাল ছত্রাকের সাথে ব্রায়োফাইটার কোন কোন জায়গায় মিল আছে? ভাস্কুলার টিস্যুর দিক দিয়ে মিল আছে, এবং এই তোমার থ্যালোফাইট হিসেবে সমাঙ্গদেহী উদ্ভিদ কিনা সেদিকেও কিন্তু মিল আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো আমি যদি এদের জননটাকে চিন্তা করি। জনন কিরকম হয়? এখানেও 3 টাইপের হয়, অঙ্গজ, অযৌন, যৌন। এখানেও 3 টাইপের হয়, অঙ্গজ, অযৌন, যৌন। এখান থেকে আমি ডিফারেন্সিয়েটলি কি পয়েন্ট পড়তে পারি? যৌন জননটা এখানে 2 রকম আবার হয়, বুঝছো? দেখা যায় কি, শৈবালের মধ্যে যৌন জননটা হয় 3 প্রক্রিয়ায়। যৌন জননটা এখানে হবে 3টা মেথডে। ওকে, কোন 3টা মেথড? আইসোগ্যামাস মেথড, আমরা বিস্তারিত সামনে পড়বো। তারপর হচ্ছে অ্যানাইসোগ্যামাস মেথড, অ্যানাইসোগ্যামাস, এবং লাস্টে হচ্ছে ওগ্যামাস মেথড। হ্যাঁ, আমরা কিন্তু এখনো কোনো বিস্তারিত পড়লাম না। হ্যাঁ, ডিটেলস কিন্তু আমরা পরবর্তীতে এই শৈবাল আলোচনার মধ্যেই পড়বো। আর ছত্রাকের মধ্যে কিন্তু কোনো রকমের অ্যানাইসোগ্যামাস মেথড পাওয়া যায় না। কোনো রকমের অ্যানাইসোগ্যামাস মেথড পাওয়া যায় না। এখানের মধ্যে শুধুমাত্র 2টা মেথড পাওয়া যায়, একটা হচ্ছে আইসোগ্যামাস আর একটা হচ্ছে ওগ্যামাস। ওকে, এরকম। হ্যাঁ, এগুলো কিন্তু আমরা বিস্তারিত সামনে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এরপর তুমি আসো, আরো কিন্তু পড়া যায়। তুমি ছত্রাক থেকে কি পড়তে পারবা, সরি শৈবাল থেকে কি কি পড়তে পারবা? ওদের যে জননাঙ্গ, ওদের যে জননাঙ্গ, এটা স্পেশাল কোনো নাম নাই, এটা আসলে পয়েন্ট না বলাটাই বেটার। ওদের জননাঙ্গের কোনো স্পেশাল কোনো নাম নাই, বাট এখানে কিন্তু জননাঙ্গের স্পেশাল নাম আছে। হ্যাঁ, পুং জননাঙ্গকে আমরা কি বলি বলতো? অ্যানথেরিডিয়াম। আর স্ত্রী জননাঙ্গকে আমরা ওগোনিয়াম বলতে পারি। অ্যানথেরিডিয়াম আর হচ্ছে ওগোনিয়াম। আচ্ছা, সমস্যা নেই, ওইটা মেন কোনো পয়েন্ট না। আসলে জননাঙ্গটা কোষের প্রকৃতি কিরকম সেটা একটু মেন পয়েন্ট। শৈবালের ক্ষেত্রে জননাঙ্গগুলো অলওয়েজ কি হয়? এককোষী হয়। ওকে, রাইট? আচ্ছা, আমরা বলছিলাম না শৈবাল কিন্তু অযৌন মেথডে কি করে? রিপ্রোডাকশন করে। এখন অযৌন মেথডে কি তৈরি হয় বলতো? অযৌন প্রজননের ক্ষেত্রে তৈরি হয় স্পোর বা রেণু। ওকে, স্পোর যেসব কোষ থেকে তৈরি হয় তাদেরকে আমরা বলছি স্পোরাঞ্জিয়া। ওকে, এখানে দেখা যায় কি, স্পোরাঞ্জিয়া, সেই স্পোরাঞ্জিয়া গুলো কিন্তু এককোষী হয়, বুঝছো? জননাঙ্গ গুলো এককোষী হয়। তারপর ধর হচ্ছে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়া গুলো কিন্তু এককোষী হয়। স্পোরাঞ্জিয়া থেকে যে স্পোর তৈরি হবে সেই স্পোরটাও কিন্তু এককোষী হবে। হ্যাঁ, স্পোর বা রেণু সেটা মেইনলি এককোষী এবং হ্যাপ্লয়েড হয়। ঠিক আছে, আমি বললাম কি এককোষী। তো দেখেন আমরা 3টা জিনিস এককোষী দেখলাম, সেটা কি কি বলতো? জননাঙ্গ, স্পোরাঞ্জিয়া আর হচ্ছে স্পোর। এই সেম জিনিসটা কিন্তু আমরা ছত্রাকের মতো দেখতে পারি। ওদের ক্ষেত্রে কিন্তু সেম কথা, ওদের জননাঙ্গ, স্পোরাঞ্জিয়া, স্পোর সবই কিন্তু এককোষী হবে অযৌন জননের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা কি? সেটা হচ্ছে যখন এখানে স্পোর থেকে শিশু উদ্ভিদ তৈরি হয়, অথবা চিন্তা করা হচ্ছে যখন আমাদের যৌন জননের ক্ষেত্রে নিষেক হয়ে যায়, হ্যাঁ, পুংগ্যামেট স্ত্রীগ্যামেট যখন মিলিত হয়ে যায়, তখন কি তৈরি হয়? জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা কখনোই স্ত্রী জননাঙ্গের ভেতরে কিন্তু মাল্টিপ্লাই করবে না। আমরা কিন্তু জানি জাইগোটার মধ্যে কি হয়? ক্লিভেজ হয়, তাই না? রাইট, মানে বারবার হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন হয়। তো দেখা যায় কি, শৈবাল এবং ছত্রাক কারোই কিন্তু হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনটা, জাইগোটের বিভাজনটা কখনোই স্ত্রী জননাঙ্গের ভেতরে হয় না।
তুমি যদি উন্নত উদ্ভিদ চিন্তা করো, উন্নত প্রাণী চিন্তা করো, মানুষের কথা চিন্তা করো, মানুষের ক্ষেত্রে কি হয়, নিষেক হওয়ার পর কিন্তু আমরা প্রায় 40 সপ্তাহ বয়স পর্যন্ত মায়ের পেটের ভেতরে থাকি, সেখানে কিন্তু আমরা বৃদ্ধিপ্রাপ্ত হই। ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না, জাইগোট তৈরি হয়ে গেল, সাথে সাথে সেটা কি হয়ে যাবে, মাতৃদেহ থেকে, মাতৃ উদ্ভিদ থেকে আলাদা হয়ে বের হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে এটাকে তুমি এভাবে বলতে পারো যে জাইগোট কখনোই স্ত্রী জননাঙ্গে বহুকোষী ভ্রূণে পরিবর্তিত হয় না। বহুকোষী ভ্রূণে পরিবর্তিত হয় না। এই সেম বৈশিষ্ট্য কিন্তু আমরা ছত্রাকের ক্ষেত্রেই পাবো, বুঝছো? এটা কিন্তু একটা অনুন্নত বৈশিষ্ট্য। সো আমি কিন্তু এইটা অবশ্যই শিওর হতে পারি যে শৈবাল ছত্রাক কেউই কিন্তু উন্নত উদ্ভিদ না, দুটাই হচ্ছে অনুন্নত উদ্ভিদ। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি দেখতে পারি? এরপর আমি দেখতে পারি হচ্ছে কোষ প্রাচীরের গঠনটা কিরকম হয়। ওকে, তো এখানে কোষ প্রাচীরটা মেইনলি, হ্যাঁ মানে শৈবালের ক্ষেত্রে কোষ প্রাচীরটা প্রধানত সেলুলোজ দিয়ে তৈরি হয়। মেইনলি এখানে সেলুলোজ দিয়ে তৈরি হয়, তবে কিছু কিছু শৈবালের ক্ষেত্রে কিন্তু এক্সেপশন আছে, সেটা আমরা শৈবালের ভিতরে ডিটেইলস পড়ার সময় পড়বো। হ্যাঁ, আচ্ছা তো গেল শৈবালের বিষয়টা গেল। এবার তুমি যদি ছত্রাকে আসো, ছত্রাকের ক্ষেত্রে বিষয়টা কি? ছত্রাকে কিন্তু কোষ প্রাচীরে সেলুলোজ পাওয়া যায় না, এখানে একটা বিশেষ কার্বোহাইড্রেট পাওয়া যায় যার নাম হচ্ছে কাইটিন। এটা আমি যখন মেডিকেলে অ্যাডমিশন দিছিলাম তখন কিন্তু এটা পরীক্ষা আসছিল, ছত্রাকের কোষ প্রাচীরের মূল উপাদানটা কি? কাইটিন। ও কথা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি যদি আসি, এখানে শৈবালের কোষ ঝিল্লিতে মেইনলি পাওয়া যাবে কি? ফসফোলিপিড বাইলেয়ার, মানে লিপোপ্রোটিন। ফসফোলিপিডটা এক ধরনের যৌগিক লিপিড, তাই না? এটা আবার কোষ রসায়নের পড়া। তার সাথে কি আছে বলতো? বিভিন্ন মেমব্রেন প্রোটিন আছে, তারা মিলে কি তৈরি করলো? লিপোপ্রোটিন। ওকে, তাহলে এটা গেল কি বলতো? এটা গেল হচ্ছে আমাদের শৈবালের বিষয়টা। ছত্রাকে কি আমাদের লিপোপ্রোটিন থাকবে? না, ছত্রাকে আরেকটা অন্য উপাদান থাকে যেটাকে আমরা বলি হচ্ছে আর্গোস্টেরল। হ্যাঁ, কি বলবো বলতো? আর্গোস্টেরল। ঠিক আছে ভাইয়া, বিষয়টাকে আমরা বুঝতে পারছি। আচ্ছা এরপর তুমি যদি চিন্তা করে দেখো এর সঞ্চিত খাদ্য কিরকম হয়। সকল শৈবাল কিন্তু বিভিন্ন রকমের শর্করা জাতীয় পদার্থ সঞ্চিত খাদ্য হিসেবে রাখবে। হ্যাঁ, বিভিন্ন কার্বোহাইড্রেট। এখন বলতে পারো ভাই আপনি তো আরো বেশি নির্দিষ্ট করে দিতে পারেন, কার্বোহাইড্রেটের মতো অনেক রকমের ক্লাসিফিকেশন আমরা কোষ রসায়নে পড়বো, তাই না? বা পড়ে আসছি, তোমরা কিন্তু অনেকে পড়ছো। ঠিক আছে, এখন এই যে কার্বোহাইড্রেট, এটার মধ্যে একটা বিশেষ টাইপ কি বলতো? একটা বিশেষ টাইপ হচ্ছে মনোস্যাকারাইড, তাই তো? মনোস্যাকারাইড, এই মনোস্যাকারাইডের মধ্যে একটা এক্সাম্পল আছে কি? গ্লুকোজ, তাই তো? আমরা কিন্তু দেখছিলাম যে চ্যাপ্টার 9-এ হয়তো আমরা পড়বো যে কি হয়। এখন তুমি বলতে পারো ভাই আপনি তো বিষয়টা আরো বেশি স্পেসিফাই করে দিতে পারেন, তাই না? আমরা হয়তো ওই চ্যাপ্টার 9 উদ্ভিদ সাহিত্যতত্ত্ব সেটা হয়তো পড়ে আসবো যে সঞ্চিত খাদ্য কি করে? সবসময় উদ্ভিদ হচ্ছে স্টার্চকে রাখতে চায়, তাই তো? উদ্ভিদ তৈরি করবে হচ্ছে গ্লুকোজ, পরিবহন করবে হচ্ছে সুক্রোজ এবং সঞ্চয় করবে স্টার্চ। বলতে পারো যে ভাই শৈবাল যেহেতু ইউক্যারিওটিক, উদ্ভিদ কোষের মতোই গঠন। হ্যাঁ, এই যে দেখলাম উদ্ভিদ কোষের মতো তার সেলুলোজ থাকবে, উদ্ভিদ কোষের ঝিল্লির মতো তার লিপোপ্রোটিন থাকবে। হ্যাঁ, তাহলে আপনি আরেকটু স্পেসিফাই করে দেন যে সঞ্চিত খাদ্যটা হচ্ছে শর্করা। কোন শর্করা? স্টার্চ, একটা পলিস্যাকারাইড। বাট দেখো সব শৈবালে কিন্তু স্টার্চটা সঞ্চিত খাদ্য আকারে থাকে না, বুঝছো? হ্যাঁ, কার্বোহাইড্রেট থাকবে, বাট সব কার্বোহাইড্রেট যে স্টার্চ হবে এমন কিন্তু কোনো কথা নাই। ওকে, আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা, আমরা কিন্তু সামনে যখন টাইপস গুলো দেখবো, ক্লোরোফাইটা, ক্রাইসোফাইটা, তখন আমরা দেখবো। এখানে তোমাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া। সেটা কি বলতো? সায়ানোব্যাকটেরিয়া। এই সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে কখনোই স্টার্চকে সঞ্চিত খাদ্য আকারে রাখবে না। সায়ানোব্যাকটেরিয়ার মধ্যে অলওয়েজ হচ্ছে প্রাণী কোষের মতো, হ্যাঁ, প্রাণী কোষের মতো গ্লাইকোজেনটা হচ্ছে সঞ্চিত খাদ্য আকারে থাকে। দেখো গ্লাইকোজেনও কিন্তু একটা পলিস্যাকারাইড, হ্যাঁ, গ্লাইকোজেনও কিন্তু একটা শর্করা, বুঝতে পারছো? ওকে, বাট এই গ্লাইকোজেনটা
অন্য কোনো শৈবালে কিন্তু পাওয়া যায় না, কারণ গ্লাইকোজেন সঞ্চয় করা হচ্ছে উন্নত কোষ, প্রাণী কোষের বৈশিষ্ট্য। মানে আমি দেখলাম কি সায়ানোব্যাকটেরিয়া হচ্ছে এখানে গ্লাইকোজেন সঞ্চয় করতে পারে প্রাণী কোষের মতো করে। বুঝতে পারছো তো? তার মানে এটা তুমি একটু আলাদা করে পড়ে রাখবা। অন্য কোনো শৈবাল গ্লাইকোজেন জমা করতে পারে না, শুধুমাত্র সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল বাদে। ওকে, এটা কিন্তু নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, গেল। তো আশা করি ভাই আমরা এই জিনিসটা বুঝতে পারলাম। এবার আসো, আমি যদি এখানে দেখতে চাই, এখানে আমরা কি দেখতে পারি, ওদের সঞ্চিত খাদ্যটা কিরকম। দেখো, তো ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে, তুমি এরকম ব্যাখ্যা বলতে পারো যে উন্নত কোষ বা প্রাণী কোষের মতো করে ছত্রাকও কিন্তু আমাদের গ্লাইকোজেন সঞ্চয় করে। মূলত গ্লাইকোজেন কিন্তু সে সঞ্চয় করে। ছত্রাক আরো কিছু খাদ্যবস্তুকে সঞ্চয় করতে পারে, যেমন ধরো হচ্ছে তৈলবিন্দু, ভলিউটিন এবং হচ্ছে চর্বি। ঠিক আছে, এগুলো তুমি মনে রাখবা, সামনে আমরা ছত্রাকের মধ্যে কিন্তু এগুলো পড়বো। সো এগুলো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আরো আছে, যেমন শৈবালের মধ্যে হচ্ছে সুস্পষ্ট যৌনক্রম পাওয়া যায় না, তো তার জন্য তো আবার যৌনক্রম বলতে হবে, তাই না? যৌনক্রম জিনিসটা কি, এটা তাহলে আমরা একটু বিস্তারিত পরে আলোচনা করব। সো এই ছিল ভাই শৈবাল এবং ছত্রাকের পয়েন্টগুলা। আমরা দেখলাম বেশিরভাগ পয়েন্টে কিন্তু কি হচ্ছে, ক্ল্যাশিং হচ্ছে, তাই তো? এটার মধ্যে আছে, এটার মধ্যে নাই, এটার মধ্যে একটা, এটার মধ্যে আরেকটা, বাট বেশ কিছু বৈশিষ্ট্য আছে যাদের মধ্যে কিন্তু মিলও আছে। ওকে, তার মানে আমি তোমাকে একটু ডিফারেন্সিয়েট করে পড়াইলাম, আশা করি এটা তোমার এক্সামে তোমাকে অনেক বেশি হেল্প করবে। আচ্ছা, গেল। এবার চলে আসা হচ্ছে শৈবালের দৈহিক গঠন, তাই তো? দৈহিক গঠন অনুযায়ী শৈবাল আমি কি কি রকমের পাইতে পারি। দেখো, দৈহিক গঠন অনুযায়ী শৈবাল কিন্তু বিভিন্ন রকমের হইতে পারে। কিছু কিছু শৈবাল আছে একদম মাইক্রোস্কোপিক, হ্যাঁ, একদম আণুবীক্ষণিক, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে, এত ছোট। হ্যাঁ, এরকম শৈবাল এক্সাম্পল কি হইতে পারে, প্রোক্লোরোকক্কাস। হ্যাঁ, প্রোক্লোরোকক্কাস। ওকে, এগুলো কিন্তু গণের নাম, সো অবশ্যই নিচে দাগ দিবা। আবার কিছু কিছু শৈবাল আছে যেগুলো হচ্ছে অনেক বড় সাইজের হয়, একদম ছোট শৈবালও সম্ভব, আবার অনেক বড় সাইজের শৈবালও কিন্তু সম্ভব। হ্যাঁ, তার মানে দীর্ঘদেহী অনেক বড় শৈবাল, এগুলো কিন্তু সম্ভব। কি এক্সাম্পল হইতে পারে, ম্যাক্রোসিস্টিস। হ্যাঁ, ম্যাক্রোসিস্টিস, এরকম শৈবালও কিন্তু সম্ভব। দেখা যায় কি ওদের লেন্থটা মোটামুটি 60 মিটারের মতো হয়। হ্যাঁ, 60 মিটার লম্বা হয়, অনেক বড় কিন্তু। হ্যাঁ, ঠিক আছে, তো আমরা কিন্তু মোটামুটি এটা বুঝলাম। আমরা কিন্তু ম্যাক্রোসিস্টিস, হ্যাঁ, এটা কিন্তু আরো পড়বো, যখন আমরা ফিওফাইটা পড়বো তখন দেখবো ম্যাক্রোসিস্টিস হচ্ছে কেল্প ফরেস্ট তৈরি করে, আমরা সামনে পড়বো, সমস্যা নেই। গেল। এরপর তুমি চলে আসো হচ্ছে এককোষী এবং বহুকোষের মধ্যে। আমরা বলছিলাম কি শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক একটা জীব, বাট এখানে কিন্তু এককোষী বহুকোষী দুইটা ভ্যারিয়েন্টই সম্ভব, তাই না? এখন আমরা দেখবো এককোষী শৈবাল কারা কারা হইতে পারে। সো এককোষী শৈবাল, এখানেও কিন্তু বিভিন্ন টাইপস আছে। কিছু কিছু শৈবাল আছে যারা হচ্ছে এককোষী এবং সচল। সচল শৈবালে কিন্তু অলওয়েজ কি থাকবে, এক বা একাধিক ফ্ল্যাজেলা থাকবে, বুঝছো? ফ্ল্যাজেলা হচ্ছে শৈবালের চলন অঙ্গ। ওকে, ওদের কিন্তু আমাদের মতো হাত পা নাই যে পা ইউজ করে হাঁটবে, হ্যাঁ, এরকম না, ওদের ফ্ল্যাজেলা থাকে। এই ফ্ল্যাজেলা হচ্ছে তাদের চলন অঙ্গ। ওকে, ফ্ল্যাজেলা কিন্তু আমরা ব্যাকটেরিয়ার মধ্যে পড়ছিলাম, সেখানেও ফ্ল্যাজেলাটা চলন অঙ্গ হিসেবেই কাজ করে। আচ্ছা, তো সচল এককোষী শৈবাল, এটার মধ্যে আমি এক্সাম্পল হিসেবে কি পড়তে পারি, ক্ল্যামাইডোমোনাস। ওকে, ক্ল্যামাইডোমোনাস খুবই ইম্পর্টেন্ট। ক্ল্যামাইডোমোনাস। আচ্ছা, আর কি হতে পারে বলতো? আরো সম্ভব হচ্ছে নিশ্চল এককোষী শৈবাল। ওকে, সচল হলে তো নিশ্চল হওয়া তো অবভিয়াস কথা। হ্যাঁ, নিশ্চল এককোষী শৈবাল যাদের হচ্ছে ফ্ল্যাজেলা নেই, নাই বলে তো সে নিশ্চল, রাইট? আচ্ছা, এটার এক্সাম্পল কি হইতে পারে বলতো? এটার এক্সাম্পল হচ্ছে ক্লোরেলা এবং ক্লোরোকক্কাম। তাহলে ক্লোরোকক্কাম এবং হচ্ছে ক্লোরেলা। ক্লোরেলা হয়তো তোমরা জুলজি চ্যাপ্টার 2 তে পড়বা, জুও ক্লোরেলা, এরকম একটা শৈবালের নাম শুনবা। ঠিক আছে,
আচ্ছা, মিথজীবী শৈবাল আমরা সামনে পড়বো। আর কি আছে বলতো? আর হচ্ছে তোমার আছে হচ্ছে সচল কলোনিয়াল। হ্যাঁ, সচল কলোনিয়াল, সেগুলো কিন্তু আমাদের মেনলি কি হয়, এককোষী হয়। এখন এখানে মজার বিষয় আছে। মজার বিষয়টা কি? মজার বিষয় হচ্ছে এখানে শৈবালগুলো কিন্তু অরিজিনালি এককোষী, তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো তাহলে মনে হবে কি শৈবালটা বহুকোষী। কেন? কারণ অনেকগুলা এককোষী শৈবাল একসাথে মিলে একটা কলোনি তৈরি করে, বুঝছো? এই কলোনিটা হচ্ছে একটা সিঙ্গেল বডির মতো কাজ করে। ওকে, একটা কোষের ক্ষতি হলে সেটা বাকিগুলোকে কিন্তু ইফেক্ট করে। এই ধরনের কলোনিগুলোকে আমরা কি বলি? সিনোবিয়াম। কি বলবো বলতো? সিনোবিয়াম। ওকে, তাহলে এই যে আমি বলতেছি কলোনি, এদেরকে আমরা বলতে পারি হচ্ছে সিনোবিয়াম। তাহলে সিনোবিয়াম বলতে কি বোঝাবে? সিনোবিয়াম বলতে বোঝাবে নির্দিষ্ট প্রজাতির কিছু শৈবাল যাদের নির্দিষ্ট সংখ্যক কোষ কিছু নির্দিষ্ট আকৃতির কলোনি তৈরি করবে, তাই তো? সমাহার তৈরি করবে, রাইট? বিন্যাস তৈরি করবে, কোষের কলোনি, সেটাই হচ্ছে আমাদের সিনোবিয়াম। ওকে, বুঝতে পারলাম? আচ্ছা, এদের এক্সাম্পল কি হইতে পারে? এক্সাম্পল গুলো এখানে ইম্পর্টেন্ট। সেটা কি? ভলভক্স, প্যান্ডোরিনা এবং ইউডোরিনা। হ্যাঁ, ভলভক্স, প্যান্ডোরিনা এবং ইউডোরিনা। গেল? আচ্ছা, এবার চলে আসো ভাই বহুকোষী। এককোষী পালা শেষ, এবার আসো বহুকোষী। বহুকোষের মধ্যে আমি কি কি পড়বো? প্রথম হচ্ছে যেগুলো দেখতে পাতার মতো। হ্যাঁ, যেসব বহুকোষী শৈবাল দেখতে পাতার মতো, এরকম কি আছে? আলভা। খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে, আলভা। গেল? আচ্ছা, এবার আসো বহুকোষী শৈবালের মধ্যে যারা হচ্ছে ফিলামেন্টাস। দেখো, পাতার মতো মানে কি? কোষগুলো হচ্ছে সামনে সামনে যুক্ত হতে পারে, পাশাপাশি যুক্ত একটা ফ্ল্যাট গঠন তৈরি করবে, বুঝছো? কথা কি বুঝতে পারছো? যেমন ধরো এই ডায়েরিটার মতো ফ্ল্যাট গঠন তৈরি করে। এখানে কিন্তু এটা দৈর্ঘ্য আছে, আবার প্রস্থও আছে। সো এখানেও কিন্তু হইতে পারে যে কোষগুলো হচ্ছে একটার পর একটা সামনের দিকেও যুক্ত হয়েছে, পাশের দিকেও যুক্ত হয়েছে। এজন্য তারা হচ্ছে একটা ফ্ল্যাট গঠন, পাতার মতো একটা গঠন তৈরি করলো। তবে এমন কিছু বহুকোষী শৈবাল আছে যেখানে শুধুমাত্র ওয়ান ডাইমেনশনাল গ্রোথ হয়, শুধুমাত্র সামনে সামনে গ্রোথ হয়। হ্যাঁ, রাইট? এক রেখা বরাবর গ্রোথ হয়, সাইড বরাবর গ্রোথ হয় না, যার ফলে সেটা কি হয়ে যায়? সূত্রাকার গঠন প্রাপ্ত হয়, বুঝছো? লম্বা সুতার মতো, ফাইবারের মতো বা ফিলামেন্টের মতো সে গঠন পায়। এই ধরনের শৈবালগুলোকে আমরা কি বলি বলতো? ফিলামেন্টাস শৈবাল বলি, বুঝছো? কি বলবো বলতো? ফিলামেন্টাস শৈবাল। এখন ফিলামেন্টাস শৈবাল আবার দুই রকমের হয়। একটা হচ্ছে কিছু কিছু ফিলামেন্টের শাখা তৈরি হয়, তাদেরকে আমরা বলি হচ্ছে শাখান্বিত ফিলামেন্টাস। আবার কিছু কিছু শৈবাল হচ্ছে শাখা তৈরি হয় না, তাদেরকে আমরা কি বলি? অশাখ ফিলামেন্টাস শৈবাল। যাদের হচ্ছে শাখা তৈরি হচ্ছে না তাদেরকে আমরা বলতেছি কি? অশাখ ফিলামেন্টাস বহুকোষী শৈবাল। আচ্ছা, এখন এটার এক্সাম্পল কি হইতে পারে? এটার এক্সাম্পল জানাও কিন্তু ইম্পর্টেন্ট। এটার মধ্যে আছে আমাদের স্পাইরোগাইরা, স্পাইরোগাইরা এবং ইউলোথ্রিক্স। ঠিক আছে? আচ্ছা, যারা হচ্ছে শাখান্বিত, শাখা প্রশাখা তৈরি হবে, তাই তো? শাখান্বিত, এটার মধ্যে কি কি পাওয়া যেতে পারে? ক্ল্যাডোফোরা এবং চিটোফোরা। হ্যাঁ, ক্ল্যাডোফোরা এবং চিটোফোরা। ঠিক আছে? আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, আমি যে বললাম চিটোফোরা, এই চিটোফোরাকে কিন্তু আমরা আলাদা করে আরেকটা ক্লাসিফিকেশনে দেখতে পারি। এই চিটোফোরাকে আমরা বলতে পারি হচ্ছে হেটারোট্রাইকাস। হ্যাঁ, এটাকে আমরা কি বলতে পারি? হেটারোট্রাইকাস। কেন হেটারোট্রাইকাস আমি কেন বলবো? ওই যে আমরা বলতেছিলাম ওয়ার্ড ডাইসেকশন, তাই না? তুমি ওয়ার্ডটাকে একটু ভেঙে ভেঙে বলো। হোমো মানে সমান আর হেটারো মানে অসমান। ট্রাইকাস আসছে তোমার ট্রাইকোম থেকে। ট্রাইকোম মানে কি বলতো? পশম, তাই তো? লোমের মতো গঠন। এখানে আমি শাখা চিন্তা করতে পারি, অর্থাৎ যেখানে শাখাগুলো হচ্ছে অসমান সাইজের, হ্যাঁ, একটা বড় একটা ছোট, বিভিন্ন শাখা বিভিন্ন রকম কাজ করতেছে, তাদেরকে আমরা হেটারোট্রাইকাস গঠন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, সো মোটামুটি আমরা এখানে ক্লাসিফিকেশনটা প্রায় শেষ করে ফেলছি। আমাদের কিন্তু আরো কিছু ক্লাসিফিকেশন বাকি, বুঝছো? আরো কিছু আমরা দেখবো। যেমন ধরো আমরা দেখতে পারি যেসব শৈবাল দেখতে হচ্ছে জালের মতো,
জালের মতো, তাদেরকে আমরা কি বলতেছি, জাল মানে নেট, বুঝছো, মাছ ধরা জালগুলো আছে না সেরকম, তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে হাইড্রোডিকটিয়ন। হ্যাঁ, হাইড্রোডিকটিয়ন, রাইট। আচ্ছা, যেসব শৈবালের দেহকে আমরা মধ্য পর্ব এরকম অংশে ভাগ করতে পারি, ওকে, তার মানে লিখতে পারি কি, দেহ হচ্ছে পর্ব, মধ্য পর্ব অংশে বিভক্ত ভাবে বলো, হ্যাঁ, বা এরকম বলো, দেহে হচ্ছে এরকম পর্ব, মধ্য পর্ব, এরকম বিভিন্ন বিভক্তি আছে। তাদেরকে কি বলতে পারি বলতো? আগে আমি জিনিসটা এক্সপ্লেন করি। দেখো যে পর্ব বলতে কি বোঝায়, আমরা বাঁশ দেখছি না, বাঁশ কিন্তু একদম স্মুথ না, তাই না, মাঝখানে কিন্তু কি আছে, বিভিন্ন সেকশন আছে, সেখান থেকে শাখা মূল বের হয়, তাই তো। তুমি যদি আখ চিন্তা করো, গ্যান্ডারি, সেখানেও কিন্তু দেখবা যে আমাদের মাঝখানে কিছু দূর পরপরে হচ্ছে কিছু সেকশন আছে যেখান থেকে শাখা মূল বের হয়, রাইট। তাদেরকে আমরা মেনলি পর্ব বলি। দুটো পর্বের মাঝখানে জায়গায় হচ্ছে মধ্য পর্ব। সো যাদের হচ্ছে এরকম দেখতে বাঁশের মতো বা আখের মতো পর্ব, মধ্য পর্ব আছে, তারা হচ্ছে এইটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা এক্সাম্পলটা কি, কারা। অনেকে চারা বলে, সঠিক উচ্চারণ হচ্ছে কারা। যাদের দেহটা হচ্ছে, আমরা বলছিলাম নাকি যে সমাঙ্গ দেহের মধ্যে কিন্তু এক্সেপশন আছে, তাই তো। সব শৈবাল কিন্তু সমাঙ্গদেহী না, সব শৈবাল কিন্তু থ্যালয়েড না, ওকে। কিছু শৈবাল আছে যাদের দেহকে আমরা মূল কাণ্ড পাতায় কিন্তু ভাগ করতে পারি, ওকে। অর্থাৎ এমন কিছু শৈবাল আছে যাদের দেহকে মূল কাণ্ড বা পাতায় বিভক্ত করা যাবে। এমন শৈবাল কারা? এটা হচ্ছে মেনলি সার্গাসাম, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সার্গাসাম, বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। সো আমার মনে হয় যে এখান থেকে আমরা যা যা এক্সাম্পল পড়লাম সেগুলো আমাদের বই আছে, সেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন সব এক্সাম্পল তো ইম্পর্টেন্ট না, আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি কোন কোন এক্সাম্পল গুলো তোমরা একটু মনোযোগ দিয়ে, একটু গুরুত্ব দিয়ে পড়বা। সবার প্রথম হচ্ছে এইটা, ক্ল্যামাইডোমোনাস সচল এককোষী, এটা আমাদের লাগবে। তারপর হচ্ছে এটা সচল কলোনিয়াল সিনোবিয়াম, এই যে এখানে ভলভক্সটা একটু পড়বা, আমরা কিন্তু ভলভক্স গ্লোবেটার এটা চ্যাপ্টার সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ পড়বো, হ্যাঁ, গলীয় প্রতিসম। আর এখান থেকে কি পড়বা, এখান থেকে পড়ো যে বহু পাতার মতো গঠন, এটাও লাগবে। আবার ফিলামেন্টাস অশাক, এটার মধ্যে কিন্তু এগুলো লাগবে কিন্তু, বুঝছো, এই স্পাইরোগাইরা, উলোথ্রিক্স, এগুলা কিন্তু লাগবে। আর এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে যে পর্ব, মধ্য পর্ব, এটা পরীক্ষা দেয়। আর হচ্ছে এক্সেপশনটা, মূলকাণ্ড পাতা, এটা কিন্তু পরীক্ষায় দেয়। এগুলো একটু ভালো করে পড়ে রাখবা, ওকে, ঠিক আছে। চলো আমরা পরবর্তী টপিকের দিকে যাই, সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্টের আকৃতি। মনে রাখবো ভাইয়া, ক্লোরোপ্লাস্টটা কি ছিল, আগে আমাকে সেটা বলো। ক্লোরোপ্লাস্ট হচ্ছে আমাদের ওই যে সালোক সংশ্লেষণকারী অঙ্গাণুটা ছিল, তাই না, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে। আচ্ছা, এখন দেখো এই ক্লোরোপ্লাস্টটা হচ্ছে প্রকৃত উদ্ভিদ কোষে, মানে যাদেরকে আমরা উদ্ভিদ হিসেবে চিনি, এই তো, উন্নত উদ্ভিদ কোষ, সেখানে এক রকমের হয়, আর শৈবালের মধ্যে কিন্তু তারা অন্য রকমের হয়, ওকে। শৈবালে হচ্ছে কি পাবো, বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাবো, বিভিন্ন আকৃতির। বাট উন্নত উদ্ভিদ কোষে কিন্তু মোটামুটি সিমিলার আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, বুঝছো। আমাদের উন্নত উদ্ভিদ কোষ, এখানে একই আকারের ক্লোরোপ্লাস্ট পাওয়া যাবে। তাহলে বলতে পারবা এই আকৃতিটা আসলে কি, তোমাদের মনে থাকা উচিত। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম। এই সেম আকৃতিটা আসলে কি, এই আকৃতিটা হচ্ছে অনেকটা লেন্সের মতো। আমাদের চোখের লেন্সটা আছে না, দ্বিউত্তর লেন্স, রাইট, এরকম দ্বিউত্তর লেন্স অনেকটা দেখতে এরকমই, ওকে। আচ্ছা, তাহলে আসলে হচ্ছে আমরা বলতেছিলাম কি, শৈবালের মধ্যে বিভিন্ন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায়, তাই না। এখন এই বিভিন্ন আকৃতিগুলা আসলে কি কি হইতে পারে সেগুলো আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, আমরা আসলে একটা একটা করে দেখি। প্রথমেই দেখবো কিছু কিছু শৈবালে ক্লোরোপ্লাস্টটা হচ্ছে পেয়ালা আকারের মতো হয়, বুঝছো, পেয়ালার মতো আকৃতি হয়, ওকে, পেয়ালা আকৃতি। এটা এক্সাম্পল কি হতে পারে, ক্ল্যামাইডোমোনাস, বুঝছো, ক্ল্যামাইডোমোনাস বলতে পারবা। ক্ল্যামাইডোমোনাস আমরা একটু আগে কোথায় পড়ছি, আমরা কিন্তু ক্ল্যামাইডোমোনাসটা হচ্ছে সচল
এক কোষের মধ্যে কিন্তু পড়ে আসছিলাম। তাহলে তুমি যখনই হচ্ছে এরকম রিপিটিং এক্সাম্পল পাবা, সেই রিপিটিং এক্সাম্পল গুলোকে একসাথে মনে রাখার চেষ্টা করবা। ক্ল্যামাইডোমোনাসটাকে আমরা সচল এক কোষের মধ্যেও পাইছি, আবার এখানে পেয়ালাকৃতিক ক্লোরোপ্লাস্ট এখানেও কিন্তু আমরা পাইলাম। ওকে, আচ্ছা এবার তুমি আসো হচ্ছে গোলাকার, গোলাকৃতি। এটা এক্সাম্পল কি হইতে পারে বলতো? পিথোফোরা, তাই তো? পিথোফোরা সহজে মনে রাখা যায়। ফোরা হলে কি হয়, সেটা একটু গোলাকার হয় না, রাইট? অ্যাবসেস বা ফোরা হলে তো সেটা গোলাকার হয়। তো সেখান থেকে আমি গোলাকৃতি ক্লোরোপ্লাস্টটা মনে রাখতে পারি। এবার হচ্ছে আমাদের থালার মতো, হ্যাঁ, থালা, প্লেটের মতো, প্লেটের মতো একদম ফ্ল্যাট হবে। এক্সাম্পল কি হতে পারে? কাউলার পা, কাউলার পা, ঠিক আছে। তারপর আর কি হতে পারে? সর্পিলাকার, সর্পিলাকার, স্পাইরাল, তাই তো? সর্পিলাকার কার হতে পারে? স্পাইরোগাইরা। তাহলে এটাও কিন্তু মনে রাখা ইজি। ইনফ্যাক্ট স্পাইরোগাইরা কিন্তু তার ক্লোরোপ্লাস্টের আকৃতি থেকেই আসছে, স্পাইরাল ক্লোরোপ্লাস্ট, সো স্পাইরোগাইরা। আচ্ছা এরপর তুমি আসো, আর কি হইতে পারে এখানে? আর হচ্ছে তুমি যেখানে স্পাইরোগাইরা পড়বা সেখানে কিন্তু ইউলোথ্রিক্সটা পড়ে নিবা, যাদের ক্লোরোপ্লাস্টটা হচ্ছে আংটি আকৃতির, আবার কিছু কিছু ক্ষেত্রে ফিতা আকৃতির, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমরা সেটাকে গার্ডেল আকৃতি বলতে পারি, হ্যাঁ, গার্ডেল আকৃতি। এটা পাওয়া যাবে হচ্ছে ইউলোথ্রিক্সে, ঠিক আছে, গেল। এখন বলতে পারো ভাই আংটি আর ফিতা কি সেম জিনিস হইলো? না, দুইটা তো সার্কুলার, তাই না? একটু গোল গোল না, ওই সেম শেপে তুমি বলতে পারো আসলে। আচ্ছা এরপর কি হতে পারে? তারকার মতো, তারকার মতো, হ্যাঁ, তারকাকৃতি। এটা এক্সাম্পল কি? জিগনেমা। কিভাবে সহজে মনে রাখা যায় বলতো? তারকা কিভাবে আঁকতে হয়? এরকম জিগজ্যাগ করে আঁকতে হয় না? জিগজ্যাগ করে আঁকতে হয়, সেখান থেকে জিগনেমা মনে রাখো। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এটা যদি আমাদের ক্লিয়ার হয় তা চলো আমরা পরবর্তী টপিকে যাই। সেটা কি? শৈবালের কোষীয় গঠন, তাই তো? কোষের মধ্যে কি রকম গঠন হইতে পারে? সো এখানে কিন্তু বিস্তারিত পড়ার কিছুই নাই। মনে রাখবো শৈবালের কোষটা কিন্তু একদম প্রায় একটা উদ্ভিদ কোষের মতোই হয়, তাই তো? কারণ কি, উদ্ভিদ কোষ ইউক্যারিওটার মধ্যে আছে, শৈবাল কোষ ইউক্যারিওটার মধ্যেই আছে। সো বলতে পারো উদ্ভিদ কোষের মতোই কিন্তু গঠন পাওয়া যায়। উদ্ভিদ কোষ যেরকম যেরকম হয়, হ্যাঁ, যেরকম অঙ্গাণু পাওয়া যায়, যেরকম ফাংশন করে, সেরকম কিন্তু শৈবালেরও কিন্তু বৈশিষ্ট্য আছে, তাই তো? যেমন ধরো শৈবালের কোষ ঝিল্লি, কোষ প্রাচীর সব কিন্তু উদ্ভিদ কোষের মতোই। আমরা এখানে স্পেশাল কিছু কেস পড়বো, হ্যাঁ, বেশি পড়বো না, জাস্ট দুইটা পড়বো। একটা কি, কিছু কিছু শৈবাল আছে যারা হচ্ছে একটু পিকিউলিয়ার, যাদের সেল সাইজটা বা সেলের আকৃতিটা একটু অন্যরকম, হ্যাঁ। কিছু কিছু শৈবাল আছে যাদের সেলটা হচ্ছে অনেকটা সাইফোনের মতো, সাইফোনের মতো। তোমরা কি সাইফোন দেখছো? দেখা উচিত। আমরা যদি জুলজি চ্যাপ্টার 1টা পড়ি, সেখানে আমরা যখন অ্যাসিডিয়াসিয়া পড়বো, মানে ইউরোকর্ডাটা পড়বো, সেখানে দেখবো ইউরোকর্ডাটা দেখতে কিন্তু অনেকটা ফোয়ারার মতো, বুঝছো, অনেকটা ফাউন্টেনের মতো, বুঝছো, সেটা কিন্তু সাইফোন সাইজ বলি আমরা, বুঝছো, সাইফোন শেপ। ওকে, তো যেসব কোষগুলো হচ্ছে, যেসব শৈবালটা হচ্ছে অনেকটা সাইফোনের মতো নলাকার, রাইট, সিলিন্ড্রিকাল, তাদের ক্ষেত্রে কি দেখা যায়? তাদের বডিটা মোটামুটি হচ্ছে প্রস্থ প্রাচীর বিহীন হয়, প্রস্থ প্রাচীর বিহীন হয়। ওকে, মানে সাইডে বরাবর প্রাচীর থাকবে না। তোমার দুইটা কোষ যদি হচ্ছে এরকম সাইডে বরাবর যুক্ত হয়, ধরো হচ্ছে আমি দেখাই, একটা কোষের সাথে ধরো আরেকটা কোষ এভাবে যুক্ত হইলো, তাহলে এই সাইড বরাবর একটা প্রাচীর থাকার কথা না? এখানেও আছে, এখানেও আছে, দুটা যুক্ত হয়ে গেল। আসলে এই সাইড বরাবর কোনো প্রাচীর পাওয়া যায় না, যার ফলে মনে হয় কি অনেকগুলা কোষ একসাথে মিলে একটা কোষ তৈরি করছে, এরকম মনে হয়, লম্বা একটা কোষ তৈরি করছে, হ্যাঁ, এটাকে কলোনি বলা যায় না, আবার অন্য জিনিস। আচ্ছা, তাহলে সাইফোনের মতো নলাকার প্রস্থ প্রাচীরবিহীন এবং কিছু কোষ আছে যাদের কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকতে পারে, হ্যাঁ, বহু নিউক্লিয়াস বিশিষ্ট। ওকে, এই সমস্ত কোষগুলোকে আমরা কি বলতে পারি? এই সমস্ত কোষগুলোকে আমরা বলি হচ্ছে সিনোসাইটিক কোষ। তুমি একটু মাথায় রাখবা যে যারা হচ্ছে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, যাদের কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, তারা কি হয়? তারা হয়ে যায় হচ্ছে সিনোসাইট। ওকে, ইজ ইট ক্লিয়ার? তাহলে এই ধরনের কোষগুলোকে আমরা কি বলতে পারি?
সিনোসাইট। এখানে এক্সাম্পল কি হইতে পারে? এক্সাম্পলটাকে দেখো, মনে রাখতে হবে। এক্সাম্পল হচ্ছে ভাউচেরিয়া, বট্রিডিয়াম, স্ফিরোপ্লিয়া। স্ফিরোপ্লিয়া। তাহলে সবাই হচ্ছে আলটিমেটলি বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষ, মানে সিনোসাইটিক কোষ। সিনোসাইটিক কোষের মধ্যে যারা হচ্ছে প্রস্থপ্রাচীর বিহীন হয় অথবা যারা হচ্ছে নলাকার হয় তাদেরকে আমি সাইফনের মতো মেনলি বলতে পারি। বুঝতে পারছো তো? তোমাদের বই কিন্তু এই দুইটা জিনিস দুইটা জায়গায় লেখা আছে, আমি একসাথে তোমাদের পড়াই দিলাম। গেল। তারপর তুমি যদি কোষ প্রাচীরের দিকে তাকাও, বলো তো কোষ প্রাচীর এখানে কি থাকা উচিত? সেলুলোজ থাকা উচিত। বাট কিছু কিছু শৈবাল আছে যাদের কোষ প্রাচীরে সেলুলোজ নাই। ওকে, কিছু কিছু শৈবালের কোষ প্রাচীরে কিন্তু সেলুলোজ নাই। তাহলে সেলুলোজের বদলে কি আছে? সেলুলোজ আছে বাট কম মাত্রায়, সেখানে মিলিয়ে থাকে হচ্ছে সিলিকা। ওকে, সিলিকা মানে সিলিকন ডাইঅক্সাইড। বুঝছো? এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে বিভিন্ন ডায়াটম। বিভিন্ন ডায়াটম জাতীয় শৈবাল। ডায়াটম জাতীয় শৈবাল আমরা সামনে পড়বো, এদেরকে আমরা একসাথে হচ্ছে ক্রাইসোফাইটা বলতে পারি। ওকে, বাট এটা এক্সাম্পল কি হইতে পারে? ডায়াটম হচ্ছে একটা ক্লাস, বুঝছো, একটা শ্রেণী। ওকে, এর মধ্যে এক্সাম্পল হইতে পারে আমাদের বইয়ের মধ্যে যেটা আলোচনা করেছে মেনলি নেভিকুলা। বুঝছো, নেভিকুলা। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। তাহলে এখান থেকে এই পয়েন্টগুলা জানতে পারলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। চলো আমরা সামনের দিকে যাই। এবার হচ্ছে শৈবাল শ্রেণী বিভিন্ন সংক্ষিপ্ত পরিচিতি। আমরা এখানে 5টা শ্রেণী নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আগে মানে এটা হচ্ছে একটা পুরান ক্লাসিফিকেশন। পুরান ক্লাসিফিকেশন অনুযায়ী শৈবালকে তাদের তুমি বলতে পারো হচ্ছে রঞ্জক পদার্থ, সঞ্চিত খাদ্য, হ্যাঁ, এইগুলোর উপর ভিত্তি করে 5টা আলাদা ভাগে ভাগ করা যেত। সেই ভাগগুলো এখন আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে আসলে হচ্ছে আমরা একটা একটা করে দেখি। প্রথমে পড়বো হচ্ছে ক্লোরোফাইটা। ওকে, ক্লোরোফাইটা। তারপর কি আছে? ক্রাইসোফাইটা। ক্রাইসোফাইটা। এরপর কি আছে? পাইরোফাইটা। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের ফিওফাইটা। লাস্টে হচ্ছে রোডোফাইটা। এরকম কিন্তু 5টা ভাগ সম্ভব। ওকে, আচ্ছা, এদের কিন্তু বাংলা কিছু নাম আছে। বাংলা নামগুলো কিন্তু ইম্পর্টেন্ট। বাংলা নামগুলো আলটিমেটলি তাদের কালারের উপর ভিত্তি করে, তাদের দেখতে আসলে কিরকম, কোন কালারের হয় তার উপর ভিত্তি করে আমরা করছি। দেখো, ক্লোরোফাইটাকে আমরা বলতে পারি হচ্ছে সবুজ শৈবাল। ক্রাইসোফাইটাকে আমরা বলতে পারি গোল্ডেন ব্রাউন শৈবাল। হ্যাঁ, গোল্ডেন ব্রাউন শৈবাল। আচ্ছা, পাইরোফাইটাকে আমরা বলতে পারি অগ্নি শৈবাল। ওকে, আচ্ছা, ফিওফাইটাকে আমরা বলি হচ্ছে বাদামি শৈবাল। তাহলে একটা হচ্ছে গোল্ডেন ব্রাউন আর একটা হচ্ছে শুধুমাত্র ব্রাউন বা বাদামি। রোডোফাইটা হচ্ছে লোহিত শৈবাল। অনেক ক্ষেত্রে এটাকে আমরা লাল শৈবাল বলে কিন্তু চিন্তা করতে পারি। লোহিত শৈবাল বা লাল শৈবাল। ঠিক আছে, এবার আসো কোথায় কিরকম হচ্ছে পিগমেন্ট পাওয়া যায়। ওকে, তাহলে প্রথমে আমরা কি চিন্তা করব? প্রথমে হচ্ছে আমরা একটু পিগমেন্ট গুলা চিন্তা করি। আচ্ছা, পিগমেন্টস বা রঞ্জক। রঞ্জকগুলো আমাদের পরীক্ষার জন্য অত বেশি গুরুত্বপূর্ণ না, সো রঞ্জকগুলো আমরা একটু সংক্ষেপে পড়বো। তো ক্লোরোফাইটার মধ্যে মেইনলি পাওয়া যায় হচ্ছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি এবং ক্যারোটিনয়েডস। ওকে, ক্যারোটিনয়েডস। ঠিক আছে, ক্রাইসোফাইটার মধ্যে পাওয়া যায় ক্লোরোফিল এ, ক্লোরোফিল এ পাওয়া যাবে, ক্লোরোফিল সি পাওয়া যায়, আর পাওয়া যাবে হচ্ছে ক্যারোটিনয়েডস। অতিমাত্রা এখানে ক্যারোটিনয়েডস কিন্তু পাওয়া যায়। ওকে, মেনলি এই ক্যারোটিনয়েডস এর জন্য ওদের কালারটা একটু হচ্ছে অনেকটা ব্রাউনিশ, মানে লালের দিকে চলে যায়, অরেঞ্জের দিকে চলে যায়। তো পাইরোফাইটা, এখানেও কিন্তু আমরা সিমিলারলি ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি পাবো এবং কিছু মাত্রা হচ্ছে ক্যারোটিনও পাওয়া যাইতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে আমাদের ফিওফাইটা। ফিওফাইটার মধ্যে আমরা মেনলি পাবো কি? ক্লোরোফিল এ পাওয়া যাবে, ওকে, ক্লোরোফিল সিও পাওয়া যায়, বাট এখানে কিন্তু আর ক্যারোটিনয়েডস পাওয়া যায় না, এখানে পাওয়া যায়
ফিউকোজ্যান্থিন। ওকে, ফিউকোজ্যান্থিন। ওকে, বুঝতে পারলাম, ঠিক আছে। রোডোফাইটা এখানে মেনলি পাওয়া যায় শুধুমাত্র ক্লোরোফিল এ, এবং পাওয়া যাবে হচ্ছে ফাইকোএরিথ্রিন, এবং পাওয়া যাবে ফাইকোসায়ানিন। ওকে, দেখো ফাইকো মানে তো শৈবাল, এটা তোমরা দেখছি। এরিথ্রিন মানে লাল, আর সায়ানিন মানে নীল। তাহলে দেখো ক্লোরোফিল হচ্ছে সবুজ, ক্লোরোফিল এ হচ্ছে সবুজ, ফাইকো এরিথ্রিন হচ্ছে লাল, আর ফাইকোসায়ানিন হচ্ছে নীল। ওকে, এটা একটা মিক্সচার তুমি এখানে বলতে পারো আর কি। ওকে, তাহলে বোঝা গেল না? পিগমেন্ট গুলো কিন্তু ইম্পর্টেন্ট, স্পেশালি ফিউকোজ্যান্থিন কোথায় পাওয়া যায়? ফিওফাইটায়, ফিও। ওকে, আর ফাইকো এরিথ্রিন সায়ানিন কোথায় পাওয়া যাবে? রোডোফাইটায়। ওকে, রাইট, লাল রোডো, এভাবে তুমি মনে রাখো। এরপর হচ্ছে এদের সঞ্চিত খাদ্যগুলা কিরকম হয়। এদের সঞ্চিত খাদ্যগুলা কিরকম হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে। দেখো ক্লোরোফাইটায় যেহেতু ক্লোরোফিল তার সাথে নাম আছে, তাই না? দেখো এখানে কিন্তু দুইটা ক্লোরোফিল পাওয়া যাচ্ছে। এইটাই হচ্ছে সর্বাধিক পরিচিত শৈবাল, তাই না? তো মোস্ট কমন শৈবালটার মধ্যে সঞ্চিত খাদ্যটা হবে স্টার্চ। ওকে, খুব সহজ কিন্তু। পরে তুমি দেখো ক্রাইসোফাইটার মধ্যে সঞ্চিত খাদ্যটা কি হয় জানো? ক্রাইসোল্যামিনারিন। ওকে, ক্রাইসোল্যামিনারিন। এটা সবাই কিন্তু বিভিন্ন রকমের কার্বোহাইড্রেট, বুঝছো? এটা একটু মাথায় রাখবা, ক্রাইসোল্যামিনারিন। পাইরোফাইটা, এটার মধ্যে সঞ্চিত খাদ্যটা হচ্ছে প্যারামাইলন। পাইরো থেকে প্যারা, এভাবে মনে রাখো। ওকে, প্যারামাইলন। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে আমাদের ফিওফাইটার মধ্যে সঞ্চিত খাদ্যটা হচ্ছে ল্যামিনারিন, অ্যালগিন, এবং ম্যানিটল। ওকে, আচ্ছা। আর রোডোফাইটার মধ্যে মেইনলি পাওয়া যায় হচ্ছে ক্যারাজিনান, এগার, এবং পাওয়া যায় ফ্লোরিডিয়ান স্টার্চ। হ্যাঁ, ফ্লোরিডিয়ান স্টার্চ। তাহলে দেখছো নামগুলা কিন্তু কাছাকাছি, বুঝছো? নামগুলা কিন্তু কাছাকাছি, বাট এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। স্পেশালি প্রথম তিনটা শৈবাল, এগুলো একটু ভালো করে পড়বা। এই তিনটা শৈবাল হয় মেনলি এক কোষে। আমি বলে দিই, এরা কি হয়? ইউনিসেলুলার, বুঝছো? এক কোষী হয়। আর এই দুইটা শৈবাল, এদের মধ্যে বেশিরভাগই এক কোষী, সরি, এদের মধ্যে বেশিরভাগই হচ্ছে বহুকোষী। আর এই দুটো শৈবাল, এখানে দেখো ফিওফাইটার মধ্যে এক কোষী আছে, বহুকোষী আছে, বাট রোডোফাইটা কিন্তু বেশিরভাগই বহুকোষী। ওকে, এইভাবে কিন্তু তুমি চাইলে এদেরকে ভাগ করতে পারো। ওকে স্যার, এগুলো একটু জাস্ট মনে রাখবা, ঠিক আছে? এইগুলোর জন্য যা যা আছে, এই যে দেখো সঞ্চিত খাদ্য, এই সঞ্চিত খাদ্যগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, বিষয়টাকে বুঝতে পারছি? ঠিক আছে, এবার আসো হচ্ছে কোনটার কাজ কি, তাই তো? এখন ভাই তোমরা যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তোমরা যারা হচ্ছে মেডিকেল অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু কাজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? তোমরা যারা মেডিকেল এক্সাম দিতে চাচ্ছ না, শুধু চাচ্ছ যে বোর্ড এক্সামটা যাতে ক্লিয়ার হয়ে যায়, বা তোমরা যারা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আছো, তোমাদের জন্য কিন্তু এই পার্টটা ইম্পর্টেন্ট না। ওকে, তো যারা মেডিকেল এক্সাম দিতে চাচ্ছ, তোমরা ভাই একটু ক্লিয়ারলি একটু মনোযোগ দিয়ে জিনিসটা শোনো। এখন আমরা কি পড়বো? কাজগুলা পড়বো। ওকে, কাজগুলো দেখবো। ক্লোরোফাইটা কি করে, বা সবুজ শৈবালগুলো কি করে? ছত্রাকের সাথে মিশে লাইকেন তৈরি করে। আমাদের এই চ্যাপ্টারের লাস্টে কিন্তু লাইকেন একটা ছোট্ট পড়া আছে, সেটা আমরা দেখবো। তো ওদের মেইন কাজটা হচ্ছে ছত্রাকের সাথে মিলে তারা লাইকেন তৈরি করবে। ওকে, সাথে সহবস্থান করে একসাথে মিলে লাইকেন গঠন করে। বোঝা গেল না?
লাইকেন তাহলে কি হলো, সবুজ শৈবাল প্লাস কিছু ছত্রাক। ওকে, ইজ ইট ক্লিয়ার? এরপর সবাই আমরা ক্রাইসোফাইটার মধ্যে যাই। সো ক্রাইসোফাইটার মধ্যে যে আমাদের শৈবালগুলো আছে এরা কিন্তু অনেক কালারফুল হয়, বুঝছো, দেখতে অনেক সুন্দর হয়। তো এদের সৌন্দর্যের জন্য এদেরকে আমরা কি বলে থাকি, সমুদ্রের অলংকার। ওকে, সমুদ্রের অলংকার। আবার এটাকে কি বলা যেতে পারে, জীবিত বর্ণালী পাথর, হ্যাঁ, বা বর্ণিল পাথর, জীবিত বর্ণিল পাথর এবার বলো। ঠিক আছে, আচ্ছা। তবে এটা তো তাদের কাজ না, এটা তো তাদের একটা উপাধি বলতে পারো, তাই না? তারা মেইনলি কাজটা কি, তারা হচ্ছে জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে। জলজ বাস্তুতন্ত্রের উৎপাদক হিসেবে কাজ করে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা কিন্তু আমাদের আবুল হাসান স্যারের বইয়ে নেই, অন্যান্য বই আছে, এজন্য তোমরা কিন্তু এগুলো বই খুঁজে পাবা না। হ্যাঁ, আমার লেকচার থেকে শুধুমাত্র পাচ্ছ। পাইরোফাইটা, পাইরো মানে কিন্তু আগুন, তাই তো, এই জন্য নামটা কি, অগ্নি শৈবাল। এরা কি করে, এরা হচ্ছে বায়োলুমিনেসেন্স তৈরি করে। হ্যাঁ, বায়োলুমিনেসেন্স তারা তৈরি করবে। সাথে এটার কারণে আলটিমেটলি তৈরি হয় রেড টাইড। এখন এটার বিস্তারিত ব্যাখ্যাটা কিন্তু আমরা পরে পড়বো। হ্যাঁ, যে বায়োলুমিনেসেন্স বলতে কি বোঝায়, রেড টাইড কি, এগুলো আমরা সামনে পড়বো, সো এটা আমি বাদ দিলাম। পরে আসা হচ্ছে আমাদের ফিওফাইটা। ফিওফাইটার মধ্যে মেনলি তারা কি করে, তারা হচ্ছে কাজ করে হচ্ছে যে কেল্প ফরেস্ট বলতেছিলাম না, রাইট? ম্যাক্রোসিস্টিস পড়ার সময় যখন আমরা ম্যাক্রোসিস্টিস পড়তেছিলাম তখন কিন্তু বলছিলাম এরা কি করে, এরা হচ্ছে কেল্প ফরেস্ট তৈরি করে। কেল্প ফরেস্ট মানে কি জানো, পানির নিচে থাকা একটা বনাঞ্চল। ওকে, তাহলে এদেরকে আমরা কিন্তু বলতে পারি হচ্ছে কেল্প শৈবাল। ওকে, কেল্প অ্যালগি বা কেল্প শৈবাল কেন বলি, কারণ এরা হচ্ছে কেল্প ফরেস্ট তৈরি করে। ওকে, বিষয়টা কি বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের রডোফাইটা। রডোফাইটা কি করে, ও হচ্ছে মেনলি কোরালাইন শৈবাল হিসেবে কাজ করে। হ্যাঁ, মানে কোরালাইন শৈবাল গুলাই হচ্ছে রডোফাইটা। কোরালাইন শৈবাল বলতে আবার কি বোঝায়, যারা হচ্ছে কোরাল তৈরি করে, তাই তো? তুমি একটু নামটা দেখো, শব্দটা একটু দেখো, কোরালাইন, কোরালাইন, রাইট? আচ্ছা, তাহলে দেখো কোরালাইন শৈবাল গুলো কি করবে, কোরাল ফরমেশন করবে। কোরাল মানে কি বলো, কোরাল মানে হচ্ছে প্রবাল, তাই তো, প্রবাল প্রাচীর বা প্রবাল পাথর, রাইট? অর্থাৎ যারা হচ্ছে মেনলি প্রবাল প্রাচীর গঠন করে, যারা হচ্ছে প্রবাল প্রাচীর গঠনে সহায়তা করে, তারাই হচ্ছে মেনলি রোডোফাইটা। ওকে, বা কোরালাইন শৈবাল। এখন আমরা জানি, আমরা যারা হচ্ছে সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টারটা পড়ছি, সেখানে নিডারিয়া অংশে লেখা হয়েছে কি, নিডারিয়া গুলোকে কি বলে, সমুদ্রের ফুল বলে, ফ্লাওয়ার অফ দ্য সি। কেন? কারণ তারা হচ্ছে প্রবাল প্রাচীর তৈরি করে, তাই তো? আচ্ছা, প্রবাল প্রাচীর তোমরা কি দেখছো, তোমরা যারা কক্সবাজার গেছো, সেখানে ইনানি বিচ বা পাটুয়া টেক, সেখানে কিন্তু আমরা এরকম প্রবাল প্রাচীর বা প্রবাল পাথর দেখে থাকি। তো প্রবাল পাথরের বৈশিষ্ট্য হচ্ছে এরকম, এরা দেখতে পাথরের মতো হইলেও বডিটা শক্ত হলে কিন্তু এরা আসলে পাথর না, এরা হচ্ছে কিছু নিডারিয়ান্স, তাই তো, নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। এই নিডারিয়া পর্বভুক্ত প্রাণী বডিতে কিছু ছিদ্র ছিদ্র পাওয়া যায়, এই ছিদ্রের মধ্যে এরকম কিছু শৈবাল বসবাস করে, বুঝছো? এই জন্য এদেরকে আমরা কি বলতেছি, কোরালাইন শৈবাল বলতেছি। বোঝা গেল? তাহলে এই কাজগুলো তোমরা যারা ভাই মেডিকেলে এডমিশন দিতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসো ভাইয়া, আমি এখান থেকে কিছু এক্সাম্পল পড়বো, ঠিক আছে? কি পড়বো বলতো, কিছু এক্সাম্পল পড়বো। এই এক্সাম্পল গুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট তুমি হচ্ছে একটু জেনে নিবা। ক্লোরোফাইটা, এটার এক্সাম্পল হচ্ছে উলোথ্রিক্স। হ্যাঁ, ইউলোথ্রিক্স বলা উচিত, হ্যাঁ, উলোথ্রিক্স, ঠিক আছে? আচ্ছা, ক্রাইসোফাইটা, এটার এক্সাম্পল হচ্ছে নেভিকুলা। আমরা বলছিলাম না, ডায়াটম জাতীয় শৈবাল, এটা আসলে এখানে অন্তর্ভুক্ত হবে। ওকে, আচ্ছা, পাইরোফাইটা, পাইরোফাইটার এক্সাম্পল হচ্ছে জিমনোডিমিয়াম। হ্যাঁ, জিমনোডিমিয়াম, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের ফিওফাইটা, এটা এক্সাম্পল হচ্ছে সার্গাসাম। আর লাস্টে হচ্ছে আমাদের রোডোফাইটা, এটা এক্সাম্পল হচ্ছে পলিসাইফোনিয়া।
এদের বডিটাও কিন্তু অনেকটা সাইফনের মতোই দেখতে। গেল? আশা করি ভাই আমরা জিনিসটা বুঝতে পারলাম। আচ্ছা, এবার আমরা হচ্ছে প্রায় টপিকের শেষের দিকে চলে আসছি। এখন আমি তোমাকে জাস্ট এই জিনিসটা এক্সপ্লেন করবো। হ্যাঁ, বায়োলুমিনেসেন্স বলতে আসলে কি বোঝায় এই জিনিসটা আমি তোমাকে জাস্ট একটু ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, তাহলে চলো আসো আমরা এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। বায়োলুমিনেসেন্স, হ্যাঁ, বায়োলুমিনেসেন্স। আচ্ছা, দেখো একটু শব্দটাকে এক্সপ্লেন করার চেষ্টা করি। বায়ো মানে হচ্ছে জীব বা জীব দেহ রিলেটেড, তার মানে তুমি এটাকে জৈব বলতে পারো। ওকে, জৈব। আর লুমিনেসেন্স এটা মানে হচ্ছে আলো, হ্যাঁ, আলোকিত করা এরকম। অর্থাৎ আমি যদি কোনো জীব দেহ থেকে আলো পাই, সেই আলো পাওয়ার ঘটনা হচ্ছে বায়োলুমিনেসেন্স। এখন আমরা যে দেখলাম একটু আগে, পাইরোফাইটা শ্রেণীর কিছু শৈবাল আছে। এই শৈবালের বডি থেকে হচ্ছে আপনা আপনি কিছু আলো তৈরি হয়, বুঝছো? পাইরোফাইটা। এই শ্রেণীর শৈবাল থেকে কি হবে, একটা বিশেষ প্রক্রিয়া হচ্ছে আলো তৈরি হবে। আমরা যদি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলটা দেখি, সেই গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে রাতের বেলায় যখন আলোটা কম থাকে, তখন যদি পানিটাকে একটু সামান্য আলোড়িত করি, বুঝছো, সামান্য ঢেউ খেলায় দিই, তাহলে দেখবো কি পানির মধ্যে মনে হবে কি একদম আলো জ্বলছে, বুঝছো, একদম ওই যে জোনাকি পোকার মতো জল জল করে আলো জ্বলতেছে। এই আলোটা হয় লাল কালারের। ওকে, যার ফলে কি হয়, যখনই হচ্ছে সেই জায়গাটা ঢেউ তৈরি হয়, ওই ঢেউয়ের কালারটা অনেকটা লাল লাল মনে হবে। ওকে, নর্মালি তো পানির কালার থাকার উচিত না, রাতের বেলা তো পানি হচ্ছে কালো দেখানোর কথা, রাইট? এরকম বিষয়টা আবার দেখাচ্ছে কি লাল কালারের। কেন? কারণ এই পাইরোফাইটা শ্রেণীর যে শৈবালগুলো, সেই শৈবালগুলো হচ্ছে একটা স্পেশাল টাইপের মেথডে এরকম লাল একটা আলো তৈরি করতেছে। ওকে, তার মানে পাইরোফাইটার আলটিমেটলি কি করতেছে, বিশেষ টাইপের বায়োলুমিনেসেন্স তৈরি করতেছে, যার কারণে ঢেউটা হচ্ছে লাল কালারের দেখায়। এই ঘটনাকে আমরা কি বলি, রেড টাইড। বুঝতে পারছো? তাহলে রেড টাইড তুমি যদি বাংলা করো লাল স্রোত, এটাই তো বোঝাবে। ওকে, এখন এই বিশেষ মেকানিজমটা আসলে কি? আমি তো বলতেছি ভাই বিশেষ মেকানিজম, এটা আসলে কি? পাইরোফাইটা শ্রেণীভুক্ত যেসব শৈবাল আছে তাদের বডিতে একটা পদার্থ থাকে, সেই পদার্থের নামটা কি জানো? লুসিফারিন। লুসিফারিন। এই লুসিফারিনটা হচ্ছে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে তৈরি করে হচ্ছে অক্সিলুসিফারিন। অক্সিলুসিফারিন। এবং এই প্রক্রিয়াটা হচ্ছে বলতে পারো হচ্ছে অনেক বেশি পরিমাণ তাপ উৎপাদী প্রক্রিয়া, সাথে এখানে কি তৈরি হয়, আলোক শক্তি কিন্তু তৈরি হয়। ওকে, আলোক শক্তি তৈরি হবে। এই আলোটাই মেইনলি আমরা দেখতে পারি। ওকে, ইজ ইট ক্লিয়ার? এই সহজ একটু জিনিসপাতি পড়লে কিন্তু তোমার এনাফ। ঠিক আছে, তো বায়োলুমিনেসেন্স এবং রেড টাইড থেকে একটু ইনফরমেশন জানাই কিন্তু যথেষ্ট। তাহলে আমরা অনেক কিছু পড়লাম আজকের লেকচারটা একটু বড় হয়ে গেছে, আই এম সরি ফর দ্যাট। আচ্ছা, সমস্যা নাই। তাহলে আমরা আশা করি একটু আমরা বুঝলাম। এবার চলে আসো আমরা বিগত বছরের কিছু প্রশ্ন দেখি। হ্যাঁ, এখান থেকে অত বেশি প্রশ্ন দেখা যাবে না, কারণ 21 থেকে 25 তাদের এইচএসসি তে কিন্তু এই টপিকটা ছিল না। শুধুমাত্র আমরা মেডিকেল, ডেন্টাল এবং এএফএমসি এদের প্রশ্ন ব্যাংকের মধ্যেই এই চ্যাপ্টারে কিছু প্রশ্ন খুঁজে পেতে পারি। আচ্ছা, আসো দেখি কি বলা হয়েছে। নিচে শৈবালের বিষয় নিচের কোনটি সঠিক কথা? লোহিত শৈবাল হচ্ছে কোরাল প্রাচীর গঠন করে। হ্যাঁ, এটা তো আমরা দেখলামই, তাই তো? রোডোফাইটা বা লোহিত শৈবাল হচ্ছে কোরাল প্রাচীর গঠন করবে, কারণ তারা হচ্ছে কোরালাইন শৈবাল। এই কথাই কিন্তু ঠিক আছে। বাকিগুলো দেখি। সবুজ এবং লাল শৈবাল মিলিত হয়ে লাইকেন গঠন করবে? না, লাল শৈবাল কখনোই হচ্ছে লাইকেন গঠন করে না। লাল শৈবাল হচ্ছে কোরাল প্রাচীর গঠন করে, শুধুমাত্র সবুজ শৈবাল হবে। ডায়াটমে হচ্ছে ফিউকোজ্যান্থিন নামক রঞ্জক থাকে না। ডায়াটম ওটা ফিউকোজ্যান্থিন কোথায় পাওয়া যায় বলতো? 4 নাম্বারটায় ফিওফাইটা, সেখানে মেনলি পাওয়া যায়, তাই না? ডায়াটম কোথায় ছিল? এটা তো আমাদের ক্রাইসোফাইটার মধ্যে ছিল। আচ্ছা, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। সোনালী হলুদ শৈবাল হচ্ছে জলজ বাস্তুতন্ত্রকে নষ্ট করে না। সোনালী সবুজ শৈবাল বা তুমি বলতে পারো এটাকে কি বলা যায়, গোল্ডেন ব্রাউন শৈবাল অর্থাৎ ক্রাইসোফাইটা, তারা কিন্তু জলজ বাস্তুতন্ত্র গঠন করে, সেটার উৎপাদক হিসেবে কাজ করে, নষ্ট তো করবে না। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ। পরেরটা সেই ডায়াটম বিষয় মানে নেভিকুলা অর্থাৎ ক্রাইসোফাইটা, কোনটা সঠিক? এটা কি সবুজ বর্ণের হয়? পুরোপুরি তো সবুজ হয় না, গোল্ডেন ব্রাউন হয়, তাই তো? সবুজ তো হবেই না। ওকে, জলজ বাস্তুতন্ত্র উৎপাদক, হ্যাঁ এই কথাটা ঠিক আছে। তারপর দেখো সামুদ্রিক শ্যাওলা হিসেবে পরিচিত না, এদেরকে কিন্তু আমরা কমনলি সামুদ্রিক শ্যাওলা কিন্তু বলি না, তাই না? আচ্ছা, এদেরকে কোথায় পাওয়া যায় বলতো? বিভিন্ন আবদ্ধ জলাশয়ের মধ্যে পাওয়া যায়, বুঝছো? বিভিন্ন আবদ্ধ
জলাশয়ে পাওয়া যায়। হ্যাঁ, তার মধ্যে তুমি চিন্তা করো বিভিন্ন আবদ্ধ জলাশয়, বিভিন্ন পুকুর, নদী এসবের মধ্যে পাওয়া যায়, বাট সাগরে কিন্তু এদের কখনোই পাওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, এদের দিয়ে কি করা হয় জানো? কার্বন ডেটিং করা হয়। আমি বলে দিই, কার্বন ডেটিং করা হবে। অর্থাৎ ওই যে বলে না, কোনটা ফসিল পাওয়ার পর এটা হচ্ছে 2500 বছর পুরানো, 3000 বছর পুরানো, কেন বলা হয়? ওটার মধ্যে ডায়াটম শৈবালের উপস্থিতি মেনলি দেখা হয়। আচ্ছা, ঔষধি গুণ কি আছে? না, ওদের কিন্তু কোনো ঔষধি গুণ থাকে না। কিছু শৈবালে কিন্তু ঔষধি গুণ আছে, বাট ওদের নাই কিন্তু। হ্যাঁ, আচ্ছা গেল। সামনে দেখি শৈবালের সম্পর্কে কোনটা সঠিক। মাইটোসিস কোষ বিভাজন এটা ঠিক আছে, বাট যারা হচ্ছে এককোষী শৈবাল সেখানে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন হয় না। হ্যাঁ, মানে সব শৈবালে তুমি চিন্তা করো মাইটোসিস কোষ বিভাজন কিন্তু হয় না। এক্সাম্পল নাও, সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া কি বলতো? নীলাভ সবুজ শৈবাল, এখানে কিন্তু অ্যামাইটোসিস হয়, মাইটোসিস কিন্তু হয় না। সো এটাকে আমি ভুল চিন্তা করতে পারি। সঠিকও তো হইতে পারতো, আমি যদি এটা বাদ দিয়ে অন্য শৈবাল চিন্তা করতাম। আচ্ছা ঠিক আছে, হইতে পারতো। আমরা বাকি অপশনগুলো আগে দেখি। কোষ প্রাচীর কি লিপিড প্রোটিন দিয়ে তৈরি হবে? না, কোষ ঝিল্লি হচ্ছে লিপিড প্রোটিন দিয়ে তৈরি হয়, রাইট? স্বভোজী, হ্যাঁ, শৈবালগুলো কিন্তু কি হয়? স্বভোজী হয়, রাইট? এটা কিন্তু অটোট্রফ হয়, সালোক সংশ্লেষণ করতে পারে। ওরা তো আদিকোষী না, প্রকৃতকোষী হয়। এককোষী হবে বাট প্রকৃতকোষী। গেল, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি। এরপর দেখি অগ্নি শৈবাল নামে পরিচিত কারা? পাইরোফাইটা, রাইট? এই যে দেখো পাইরোফাইটা। নিচের কোনটি হচ্ছে বাদামি বর্ণের সঞ্চিত খাদ্য নয়? ফিওফাইটা মানে কি? 4 নাম্বারটা না, রাইট? আমি হচ্ছে এভাবে মনে রাখতাম, প্রথমে ক্লোরো তারপর ক্রাইসো, এভাবে মনে রাখতাম। সো দেখো ফিওফাইটা হচ্ছে তাহলে 4 নাম্বারটা। ও সঞ্চিত খাদ্য কি কি ছিল? 3টা ছিল, তাই তো? ল্যামিনারিন, অ্যালগিন এবং ম্যানিটল, তাই তো? এগুলাই ছিল। এই দেখো কোনটি নয়, তাই তো? তাহলে দেখো ল্যামিনারিন আছে, অ্যালগিন আছে, আর হচ্ছে ম্যানিটল আছে। স্টার্চটা কিন্তু ফিওফাইটা সঞ্চিত খাদ্য নয়, স্টার্চ হচ্ছে ক্লোরোফাইটা সঞ্চিত খাদ্য। সামনেটা দেখি, এখানে কি বলছে? ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কিরকম হয়? গার্ডেল আকৃতির, তাই তো? এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে ফেলছি। আচ্ছা, সো এই ছিল আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। এরপর ইনশাআল্লাহ আমরা সামনে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ততদিন সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।